হ্যালো। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটা সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা যায়, এই সফটওয়্যারতে কি কি আছে, কি কি কাজে ব্যবহার করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। প্রথমে আমরা যদি মাইক্রোসফট অফিস এই ওয়ার্ডটা যদি কম্পিউটারে না থাকে, তাহলে অবশ্যই আমরা এটা পিসিতে সেট আপ করে নিব। ঠিক আছে? তারপর এখানে যদি ডেস্কটপে ওয়ার্ডটা না থাকে, তখন আমরা সার্চ অপশনে থেকে ওয়ার্ডটা টাইপ করব, অথবা হ্যাঁ, ওয়ার্ডটা টাইপ করার পরে এখানে ক্লিক করলেই, ডাবল ক্লিক করলেই চলে আসবে। এটা হচ্ছে টোটালটা মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনের একটা ইন্টারফেস, একদম ফ্রন্ট ইন্টারফেস যেটাকে বলা হয়। আগে কখনো দেখছো এটা? এটা আগে কখনো ওপেন করছিলা? এই ফার্স্ট? আচ্ছা। তো এখানে আমরা কয়েকটা ধরনের জিনিস দেখতে পারতেছি। সেটা হচ্ছে রিসেন্ট একটা ট্যাব, যেটার আন্ডারে কিছু ডকুমেন্টের লোকেশন প্লাস নাম দেওয়া আছে। এটা একটা ডকুমেন্ট, এগুলা আগে ক্রিয়েট করা হয়েছিল, যার কারণে এগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে? যেমন এটা ডেস্কটপে কোনো একটা ফোল্ডারে এটা সেভ করা আছে, তারপরে এখানে এই ডকুমেন্টটা ডাউনলোড ফোল্ডারে সেভ করা আছে, মানে লোকেশন সহ নাম সহ দেখাচ্ছে আর কি। ঠিক আছে? এখানে আমরা কিছু জিনিস দেখতে পারতেছি। সেখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর হচ্ছে অন্যান্য যে ডকুমেন্ট, এই সবগুলার এক একটা করে টেমপ্লেট। ঠিক আছে? যেমন এই ডকুমেন্টটাতে কিভাবে ওয়ার্ডে কাজ করতে হবে এর বেসিক কিছু রুলস রেগুলেশনস এবং নিয়ম কানুন দেওয়া আছে। এটা একটা সিঙ্গেল স্পেসড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা তেমন একটা কাজে লাগে না, ইউজ করা যায় সব ডকুমেন্টে, এখানে ইউজ করা যায়। এখানে কিছু প্রি অর্গানাইজড ফরম্যাটিং দিয়ে কিছু ডকুমেন্ট সাজানো আছে, যেগুলো আমরা এডিট করে এগুলাকে ইউজ করতে পারবো। এই সবগুলা হচ্ছে এক এক ধরনের টেমপ্লেট, মানে একটা ডিজাইন অলরেডি তৈরি করা আছে, যেটার আন্ডারে আমরা আর কি আমাদের ডিজায়ার্ড ডকুমেন্টটা যেটা আমরা সাজাবো বা তৈরি করব, সেটা এখানে এডিট করেও লিখতে পারি, অথবা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমরা দেখতে পারতেছি, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমে আমরা নতুন একদম ফ্রেশ একটা ডকুমেন্ট নিতে পারবো। এখানে আমরা একটা সার্চ বক্স দেখতেছি, যেখানে আমরা অনলাইনে যদি আমার এই মাইক্রোসফট অফিস এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা কানেক্ট থাকে, তাহলে আমরা অনলাইনের মাধ্যমে সার্চ করে আমাদের যেই টেমপ্লেটটা দরকার তৈরি করার জন্য, সেটা আমরা নিয়ে আসতে পারবো। আবার এখানেও কিছু ক্যাটাগরি ওয়াইজ ডকুমেন্টের নাম দেওয়া আছে, যেমন বিজনেস, ফ্লায়ার্স, কার্ডস, পার্সোনাল, হলিডেজ, এডুকেশন, লেটার। এগুলোতে ক্লিক করে আমরা দেখি আসলে কি কি জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে বিজনেস টাইপ ডকুমেন্ট এর লিফলেট, অথবা এর একটা ডিজাইন, যে এগুলা বিজনেস টাইপ ডকুমেন্টের ইউজ করা হয়। এরকম আরো হাজার হাজার টেমপ্লেট আছে ক্যাটাগরি ওয়াইজ। যেমন এগুলো ফ্লায়ার, এগুলো সাধারণত প্রিন্টিং মিডিয়া হয়, প্রিন্ট করে এগুলাকে ইউজ করা যায়। আবার এই যে সবগুলো ডকুমেন্ট আছে,
টেমপ্লেট দেওয়া আছে এগুলা, এই সবগুলো ডকুমেন্ট আমরা যদি ক্লিক করি, একটা সাপোজ যদি ক্লিক করি ইউজ করার জন্য, যে এটাকে আমি নতুন করে ডিজাইন করব আমার মতো, তাহলে যে কোনো একটাতে ক্লিক করলে, যে কোনো একটাতে যদি আমি ক্লিক করি এরকম, তাহলে ক্রিয়েট নামের একটা অপশন আসবে। সাথে এই ডিজাইনটা কে প্রোভাইড করছে সেটার নাম এই যে এখানে লেখা থাকে, ঠিক আছে। তারপরে এই ডিজাইনটা কেন বানানো হয়েছে সেটার একটা পারপাস বা ডেসক্রিপশন এখানে থাকবে, এবং এটার সাইজ কতটুকু হইতে পারে সেটার সাইজটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। আবার এই যে ডিজাইনগুলো আমি ভিউ করলাম একটা ক্লিক করে, সেটা এরকম ব্যাক বাটন অথবা ফ্রন্ট বাটন যেটা বলে, সেটাকে আমি ক্লিক করে করে একটা দেখতে পারি, যেগুলো আর কি এই যে পিছনে যেগুলো দেখতেছি সেই জিনিসগুলোর একটা প্রিভিউ মোড এখান থেকেও দেখা যাবে। আবার চাইলে ডিজাইনগুলো যে টেমপ্লেটগুলো আমি ভিউ করতেছি সেগুলো এখানে পিন বাটন, পিন টেমপ্লেট নামের একটা অপশন আছে, এখানে যদি পিন করে রাখি তাহলে এই পিন করলাম সাপোজ, এই জিনিসটা আমার একদম যদি ব্যাকে যাই সেটা দেখো এখানে একদম প্রথমে এই জিনিসটা চলে আসবে, মানে পিন করে রাখলে জিনিসটা ফ্রন্ট পেজে চলে আসে আর কি। আচ্ছা, এখানে আরো কিছু অপশন দেখতে পারতেছি, সেটা হচ্ছে এইটা কোশ্চেন মার্ক দেওয়া, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হেল্প। এই বাটনটা ক্লিক করার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড এ কাজজনিত যত ধরনের ইনফরমেশন আছে সবগুলা ইনফরমেশন আমাকে মাইক্রোসফট দেখাবে, মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবে। এই যে ওয়ার্ড হেল্প নামে একটা ডায়ালগ বক্স আসছে, কি কি টপিকের উপর আমি হেল্প চাচ্ছি সেই জিনিসগুলো এখানে শো করাবে, যেমন রিকভার ইওর অফিস ফাইলস, কিভাবে রিকভার করতে হবে যদি এটা হারায় যায়, ঠিক আছে। ইনসার্ট ওয়ার্ড আর্ট, রোটেট এ পেজ টু ল্যান্ডস্কেপ অর পোর্ট্রেট ওরিয়েন্টেশন, মানে বিভিন্ন ধরনের যে অপশনগুলো থাকে মানুষ হয়তো সব কিছু জানে না, সে সব কিছু বিষয়ে আর কি এটা প্রাথমিক অথবা ইন ডিটেল ধারণা এখানে দেওয়া থাকে, এগুলো ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখানে মিনিমাইজ বাটনটা আছে, যেটা ক্লিক করলে আমার এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ডেস্কটপে মিনিমাইজ হয়ে যাবে এখানে, আবার এটা রিক্লিক করলে চলে আসবে। এই বক্সটা যদি আমি, এই বক্সটার নাম হচ্ছে রেস্টোর ডাউন এবং রেস্টোর আপ, ক্লিক করলে ছোট হয়ে যাবে, আবার ক্লিক করলে বড় হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ক্রস বাটন, যেটা ক্লিক করলে পুরো অ্যাপ্লিকেশনটাই ক্লোজ হয়ে যাবে। এখানে যে অপশনটা আছে, যদি এই অপশনটা সাধারণত থাকে না, একদম প্রথমে যদি আমার ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয় তখন এই অপশনগুলো থাকে না, কিন্তু এখন আছে, যে কারণ রিসেন্ট এই ট্যাবটা এটা সেটিংসের মাধ্যমে শো আপ করানো, যে যদি আমি ওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টটা ওপেন করি তখন রিসেন্ট ডকুমেন্ট যেগুলো ইউজ করা হয়েছে কিছুক্ষণ আগে সেগুলো শো করাবে। আচ্ছা, এখানে কিছু আমরা অপশন দেখতে পারতেছি, ওই অপশনটা ক্লিক করার মাধ্যমে যে ওপেন আদার ডকুমেন্টস, এটা ক্লিক করলে আমাদের একটা নেভিগেশন ব্যাকস্টেজ প্যানেল দেখায়। এই প্যানেলটাতে আমাদের চারটা অপশন এখন আপাতত শো করাচ্ছে, নিউ, ওপেন, অ্যাকাউন্ট অ্যান্ড অপশনস। নিউ ক্লিক করলে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এই যে একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি। ওপেন বাটনটাতে ক্লিক করলে আমাকে কিছু অপশন দেখাবে এখানে, এই অপশনগুলোর ভিতরে এটা লোকেশনের অপশন, যেখানে রিসেন্ট ডকুমেন্টস নামে একটা ট্যাব থাকবে, ওয়ান ড্রাইভ, তারপর কম্পিউটার অ্যান্ড অ্যাড এ প্লেস। এই চারটা অপশনের রিজনটা কি? রিসেন্ট ডকুমেন্ট, এটা হচ্ছে কিছুক্ষণ আগে যেই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে সেই জিনিসগুলো এখানে শো করাবে। ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের একটা ক্লাউড ক্লাউড ফোল্ডার বা ড্রাইভ, যেটা এই অ্যাপ্লিকেশনের সাথে যদি কানেক্ট করা থাকে, সাধারণত আমরা এখানে যদি মাইক্রোসফট
ওয়ান ড্রাইভ এটা যদি ইনস্টল করা থাকে তাহলে এটা কানেক্টেড থাকবে আর কি। তো সাথে সো এইখানে যদি আমি কোনো একটা ডকুমেন্ট সেভ করি, কিছু কাজ, কোনো একটা কাজ করে, তো তখন এখানে আর কি, আর সেটা যদি ওয়ান ড্রাইভে সেভ করি, ক্লাউড ডকুমেন্ট, ক্লাউড ড্রাইভে, তাহলে এখানে সেই লিস্টগুলো দেখাবে। এখানে কিছু কিছু অপশন দেখাচ্ছে যে লার্ন মোর, ওয়ান ড্রাইভটা কি, সেই জিনিসগুলো, স্পেসিফিক জিনিসগুলা, যে ওয়ান ড্রাইভ কীভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয়, বা কোনো একটা ডকুমেন্ট বা ফাইল এখানে কিভাবে রাখতে হবে, আপলোড করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা এই লার্ন মোর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো। আর এখানে সাইন আপ অপশনটা আছে, যদি আমার কোন ডেস্কটপে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি আমার না থাকে তাহলে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, কারণ এই মাইক্রোসফট অ্যাকাউন্টটা তৈরি করার মাধ্যমে আমি এই ওয়ান ড্রাইভের অ্যাক্সেসটা পাবো, যে একটা স্টোরেজ আমার এক্সট্রা ক্লাউড স্টোরেজটা আসবে সেটা আমি অ্যাক্সেসটা পাবো। আর যদি আমার এক্সিস্টিং কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, অলরেডি আমার থাকে, তাহলে আমি এখানে সাইন ইন অপশনের মাধ্যমে ক্লিক করে সেই একটা ডায়লগ বক্স আসবে। আমি যদি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা, মানে মাইক্রোসফট অ্যাকাউন্টটা যদি আমি দেই, তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেজের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে অথবা নাম্বার দিয়ে আমি এখানে ঢুকে সাইন ইন করে ওয়ান ড্রাইভের সাথে এটা কানেক্ট করাতে পারবো, যাতে আমি কোনো ডকুমেন্ট আমি যদি ডেস্কটপে বা আবার কম্পিউটারে সেভ করতে না চাই, আমি ক্লাউডে সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ক্লাউডে চলে যাবে। থার্ড অপশন হচ্ছে কম্পিউটার। এটা হচ্ছে আমার ফুল ডেস্কটপ বা পিসি যেটা আমি ইউজ করতেছি। এখানকার বিভিন্ন লোকেশন এখানে এমনি আগের থেকেই দেখাবে। রিসেন্ট ফোল্ডার্স, যেই ফোল্ডারটাতে বা যেই ফোল্ডারগুলোতে কিছুক্ষণ আগে কাজ করা হয়েছে বা বিগত সময়গুলোতে ডকুমেন্ট সেভ করা হয়েছে, সেই লোকেশনগুলো এখানে দেখাবে। ডকুমেন্টস ফোল্ডার আর ডেস্কটপ এই দুইটা হচ্ছে মেইনলি ইউজারের মেইন ডকুমেন্টস ফোল্ডার, যেখানে আমি যদি ক্লিক করি সেখানে এই ডকুমেন্ট ট্যাবটা দেখাবে। এটা হচ্ছে সবসময় লোকাল ডিস্কে থাকে। আবার ডেস্কটপ হচ্ছে মেইনলি এই জায়গাটা, যদি আমি কোনো ফাইল ডেস্কটপ সিলেক্ট করে সেভ করি তাহলে এইখানে চলে আসবে। আমার যদি পছন্দ মতো কোনো একটা জায়গাতে আমি ফাইলটা সেভ করতে চাই, তাহলে আমার এই যে ব্রাউজ অপশনটাতে ক্লিক করে আমার ডিজায়ার্ড লোকেশন এখানে বলে দিতে পারবো। সেটা হতে পারে বিভিন্ন ড্রাইভ, ডকুমেন্টস, ডেস্কটপ, ডাউনলোডস, মিউজিক, অথবা এনি জায়গায়, যে কোনো একটা জায়গায় আমি যেখানে আমার ফাইলটা সেভ করতে চাই। ফাইলটা সেভ করার সময় এই জায়গাটাতে নাম লিখতে হবে, এবং কি ডকুমেন্ট ফাইলটা কি আকারে সেভ করব সেইটা দেখার জন্য, কি ফরম্যাটে সেভ করব আর কি, সেটা দেখার জন্য এই অপশনটা থেকে, এই যে এখানে অপশন আছে অল ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে ড্রপডাউন লিস্ট বলা হয়, এখানে ফরম্যাট ড্রপডাউন লিস্টে আসলে আছে। এখান থেকে আমি আমার ডিজায়ার্ড ফরম্যাটটা চুজ করে আমার ফাইলটা সেভ করতে পারি। মেইনলি 2003 সালের আগে যেই ডকুমেন্টগুলো ছিল সেগুলো আর কি .docx এই ফাইলে সেভ হইতো না, কিন্তু বর্তমানে নতুন ফাইল, নতুন ভার্সনগুলোতে আর কি docx নামের যেই এক্সটেনশনটা থাকে সেইটাতে সেভ করা যায়। আর যদি আমি আগের সব মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলোতে আমার ডকুমেন্টটাকে সাপোর্ট করাতে চাই, তাহলে আমাকে এই doc এই ফর এক্সটেনশন সিলেক্ট করে নাম লিখে তারপরে এখানে সেভ অপশন থাকবে, সেই সেভ অপশনটা আমি ক্লিক করলে সেভ হয়ে যাবে ওই স্পেসিফিক এক্সটেনশনে। এখানে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি, সবগুলো অপশন হয়তো এখানে অ্যাভেলেবেল নেই। ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, এটা আসলে মাইক্রোসফটের ড্রাইভ অপশনটার সাথে এখানে লিঙ্ক করে দেয়, মানে এক্সট্রা একটা অপশন। যদিও আমি আমার মাইন্ড চেঞ্জ করতে চাই যে আমি আমার পিসিতে সেভ এটা অপশন ওপেন করছি, কিন্তু আমি আমার এটা ড্রাইভে রাখবো, তখন হয়তো এটা এটা সিলেক্ট করলে আর কি সেখানে সেভ করতে পারবো। আবার এখানে একটা আছে অ্যাড এ প্লেস। এই অ্যাড এ প্লেস অপশনটা এই কারণে দেওয়া যে এই যে আমরা তিনটা অপশন এখানে দেখতে পারতেছি, রিসেন্ট ডকুমেন্টস, ওয়ান ড্রাইভ অথবা কম্পিউটার, অ্যাড এ প্লেস অপশনে ক্লিক করে যে কোনো একটা প্লেস আমি সিলেক্ট করলে এখানে এই অপশনটা চলে আসবে। মানে আমি যদি একটা আমার পছন্দ মতো একটা লোকেশন তৈরি করে রাখতে চাই, যে এটা, সেটা অবশ্যই ওয়ান ড্রাইভের মধ্যে হতে হবে।
এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটার কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকবে এখানে। এখান থেকে আমরা কিছু এই যে এই অপশনটা থেকে অফিস থিম, এইটা থেকে আমরা আমাদের থিম চুজ করতে পারবো সফটওয়্যারটার জন্য। জাস্ট কি কি থিম হবে, এখানে আলাদাভাবে সাইন ইন অপশনটা রেখেছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমরা যদি অ্যাকাউন্টের সাথে ম্যাচ আপ করিয়ে এটা ওয়ান ড্রাইভে রাখতে চাই বা কানেক্ট করাতে চাই, কি ডকুমেন্টে কাজ করতেছি, সেই হিসাবে এখানে সাইন ইন করতে হয়। ডান পাশে আমাদের কিছু ইনফরমেশন আছে যে এই সফটওয়্যারটা অ্যাক্টিভেটেড কিনা, সফটওয়্যারটার ভার্সন কি, কি কি সফটওয়্যার ইনস্টলড আছে এই কম্পিউটারে, কি কি জিনিস নিয়ে কাজ করা যাবে, সেই জিনিসগুলো এখানে শো করবে। অ্যাক্সেস, এক্সেল, নোটবুক, আউটলুক, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, পাবলিশার, ওয়ার্ড, তারপর এটা কি, ইনফোপ্যাথ, আর হচ্ছে লিঙ্ক। তো এই যে মাইক্রোসফট অফিসের এতগুলো অ্যাপ্লিকেশন আছে, সবগুলো অবশ্য কাজের ক্ষেত্রে লাগে না। সবগুলাতে এইটা যেমন মেইলিং এর ক্ষেত্রে শুধুমাত্র ইমেল করার জন্য লাগে, আর এটা হচ্ছে পাবলিশ করার জন্য লাগে, কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করে তারপরে পাবলিশ করতে হয়, ঠিক আছে। আবার এখানে চেঞ্জ প্রোডাক্ট কি নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি আমি কোনো একটা প্রোডাক্ট অথেন্টিকেটেড ভাবে কোনো একটা প্রোডাক্ট কিনে থাকি, সেটা যদি কোনো প্রোডাক্ট কি থাকে সেটা আমি এখান থেকে দিলে কন্টিনিউ করলে সেটা আর কি সেই সময় অনুযায়ী পুরো সফটওয়্যারটা আর কি লাইসেন্সড হয়ে যাবে। এখানে আরো কিছু অপশন আছে, সেটা অ্যাবাউট ওয়ার্ড, যে মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটা কি কাজ করে এটার বিস্তারিত ধারণা আমরা এখানে দেখতে পারবো। আর এখানে হচ্ছে সেই সাইন ইন বাটনটা এখানে এক্সট্রা ভাবে দেওয়া আছে। নেক্সট আমরা একটা অপশন বাটন দেখলাম, যে অপশন আসলে কি কাজ করে। অপশনটা হচ্ছে এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনটার কিছু সেটিংস। এখান থেকে আমাদের কিছু পার্সোনাল সেটিংস যেটা আমরা ভবিষ্যতে ইউজ করতে চাই আমাদের মন মতো, সেগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। এখান থেকে আমরা আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কাস্টমাইজ করে ইউজ করতে পারবো আর কি। আচ্ছা, একটা যখন আমরা এটা আমরা আবার নতুন করে নেই, ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ক্লিক করে যখন এটা আনতেছি, তখন আমরা যখন একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে লেখা শুরু করব আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। এখন এই ইন্টারফেস সম্পর্কে আমাদের জানতে হবে, কজ এই ইন্টারফেসের ভিতরে যেই অপশনগুলা বা যেই জিনিসগুলো আমরা দেখতে পারবো, এই জিনিসগুলো নিয়েই আসলে কাজ করতে হয়। এমন অনেক জিনিস আছে যেগুলা হাইড ভাবে থাকে, আর ডিফল্ট ভাবে এই অপশনগুলা সব দেওয়া থাকে বিগিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন। এই যে আমরা কোনায়, বাম কোনায় উপরে যে যে অপশনগুলো দেখতে পারতেছি, এটা হচ্ছে একটা কুইক অ্যাক্সেস বার বলা হয় এটাকে। এখানে সেভ বাটন থাকে, আর এখানে কিছু কুইক মোড থাকে যেগুলো আমরা পরে কাস্টমাইজ করে নিতে পারি নিজের সুবিধা মতো। সাধারণত এই তিনটা অপশন ডিফল্টভাবে দেওয়া থাকে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে রিডো বা আন্ডো, এটা হচ্ছে আন্ডো বাটন, আর এটা হচ্ছে রিডো বাটন। এই জিনিসগুলা যদি আমরা কোনো একটা ডকুমেন্ট বা টেক্সট এখানে পুরো খালি জায়গায় লিখি, এটা হচ্ছে লেখার জায়গাটা যেখানে আমরা আমাদের লেখাগুলো লিখব। এই লেখার জায়গাটাতে আমরা যখন কোনো কিছু লিখব, তারপরে সেটা যদি আমরা ভুলে কিছু লিখে ফেলি, তাহলে এই যে আন্ডু বাটনটা আছে সেটা ক্লিক করলে কিছু দূর পিছনে চলে যাবে। এটা কয়েকটা অপশন পর্যন্ত কাজ করে, হয়তো কয়েকবার পর্যন্ত আমরা এটাকে আন্ডু করতে পারবো, যতটুকু পর্যন্ত এই অপশনটার কিছু যে মেমোরি সাইজ অ্যালোকেট করা থাকে সেই অপশন পর্যন্ত আমরা এটাকে আন্ডু স্পেসে নিয়ে যেতে পারি। আবার কিছু জিনিস যদি ভুলে আমরা আন্ডু করে ফেলি, কোনো স্টাইল শিট বা কোনো লেখার ধরন বা কোনো কিছু লেখা যেটা আমরা লিখেছি অলরেডি, সেটা যদি আমরা ভুলে আন্ডু করে ফেলি, তাহলে এই অপশনটাতে ক্লিক করলে, রিডু অপশনটাতে ক্লিক করলে সেটা চলে আসে। এখানে একটা মিনি কাস্টমাইজ টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার দেওয়া থাকে। এখান থেকে আমরা আমাদের ডিজায়ার্ড যেই জিনিসগুলো নিয়ে কাজ করব, যাতে সবসময় যদি আমরা কোনো একটা ডকুমেন্ট লেখার সময় এই জিনিসগুলো নিয়ে কাজ করি,
ঠিক আছে, সেটা যদি আমরা এটা এখানে সিলেক্ট করি, সেই জিনিসগুলো এখানে ঠাস করে চলে আসবে, চট করে চলে আসবে। আবার যদি এখান থেকে এটা আনসিলেক্ট করে দিই তাহলে এটা চলে যাবে। এইখানে যেই লেখাটা আমরা দেখতে পারতেছি এটাকে বলা হয় টাইটেল। সাধারণত ডকুমেন্ট টাইটেল হয়ে থাকে। এটাকে ডকুমেন্টের নাম বলা হয়। যখন একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব তখন এটা নেমিং কনভেনশনটা এইভাবে আসবে, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, যতগুলো ডকুমেন্ট নিব আর কি। আর সাথে ওয়ার্ড এই লেখাটা লেখা থাকে, কারণ এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়ার্ড। আবার ডান কোনায় যে আমরা অপশনগুলো দেখতে পারতেছি, এটার ভিতরে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করে নিই। এটাকে বলা হয় রিবন ডিসপ্লে অপশনস। এই জিনিসটা হচ্ছে, এই যে আমরা রিবন জিনিসটা কি আগে সেটা জানতে হবে। রিবন হচ্ছে এই টোটাল পুরাটা, এই যে এখান থেকে শুরু করে এই টোটাল পুরাটা হচ্ছে রিবন। এই রিবনের আন্ডারে বেসিক স্ট্যান্ডার্ড অপশনসগুলো থাকে ডকুমেন্ট লেখার জন্য, সাজানোর জন্য, পেইন্ট করার জন্য, বা যে যে কোনো ধরনের ডিজাইন করার জন্য আর কি অপশনগুলো এখানে থাকে। আর এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ট্যাবস। এখানে কি কি ট্যাব আছে? ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডভান্স। এগুলো সবগুলো হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড ট্যাব। আর এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ট্যাব। স্ট্যান্ডার্ড ট্যাবের আন্ডারে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা বক্স, কোলাপস বক্স, যেগুলো হচ্ছে আর কি রিলেটেড টাইপের জিনিসগুলা, সেগুলা অ্যাক্সেস করে রাখে, সেগুলো আর কি একসাথে করে রাখে গ্রুপ ওয়াইজ, গ্রুপ বক্স যেটা বলতে পারি আমরা। তো আমরা একটা লেখা নিয়ে আসি যেটার মাধ্যমে কিছু কাজকর্ম করে আর কি সবগুলা জিনিসগুলো আমরা চিনতে পারবো। একটা লেখা কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম। পেস্ট কিভাবে করতে হয়? Ctrl+V এটা চাপলেই যে কোনো জায়গা থেকে কোনো একটা কিছু কপি করলে সেটা এখানে পেস্ট করা যায়। আর কপি করার নিয়মটা হচ্ছে, যে কোনো একটা জিনিস কপি করার আগে সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি পুরো লেখাটা সিলেক্ট করি, কম মাউসের লেফট বাটন, মাউসের বাম পাশের বাটনটি চেপে পুরা লেখাটা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করা অবস্থায় আমি Ctrl+C এই কিওয়ার্ডটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আর কপি হয়ে এটা ক্লিপবোর্ডে একটা ছোট্ট মেমোরিতে সেটা স্টোর করে রাখে যতক্ষণ পর্যন্ত এটা আমি অ্যাপ্লাই না করি অন্য কোনো জায়গায়। দেন আমি যে জায়গায় অ্যাপ্লাই করব, সাপোজ এটা এই লেখার শুরুতে হতে পারে, অথবা মাঝখানে হতে পারে, অথবা শেষে হতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় ইচ্ছা মতো সেটা আমি নিজের পছন্দ মতো পেস্ট করে দিতে পারি Ctrl+V চেপে, অথবা রাইট ক্লিক করে পেস্ট অপশন, এখানে একটা ছোট্ট কুইক অ্যাক্সেস মেনু দেখাবে যেখান থেকে আমরা আর কি পেস্ট করতে পারবো। এখানে পেস্ট অপশনের 3টা অপশন দেখাবে, যে আমি যে জিনিসটা কপি করেছি সেটার ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে মানে ফন্টের যে স্টাইলটা সেই স্টাইল, ফন্টের সাইজ, এবং যেইভাবে আর কি কপি করেছি সব কিছু সহ পেস্ট করবে, অথবা মার্জ ফরম্যাটিং, মানে পুরা স্টাইলটা যেভাবে আছে সেই জিনিসটাকে একটা আরেকটার সাথে র্যান্ডমাইজড করে মিশিয়ে তারপরে পেস্ট করবে, নাকি শুধু টেক্সট পেস্ট করবে, যেটা যেখান থেকে শুধু আমি মানে লেখাটা পেস্ট করবে আর কি, লেখাটা এখানে পেস্ট করবে শুধু সেই অপশনটা। তো আমি যেহেতু পুরা স্টাইলটা সহ নিয়েছি, সাধারণত এটাই আর কি ইউজ করা হয়, পরে এটা ইচ্ছা মতো চেঞ্জ করা যায়।
আবার এখানে পেস্ট অপশন আরেকভাবে তারপরও দেওয়া থাকবে লেখাটা পেস্ট করার পর, যেখান থেকে আমি আবার এটা চেঞ্জও করতে পারবো। আবার সাথে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেট ডিফল্ট পেস্ট, মানে সেট ডিফল্ট পেস্টে যদি আমি ক্লিক করি সেখান থেকে আমার আবার সেই অপশনস মেনুটা চলে আসে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, যেটা আমরা ডিফল্টভাবে সবসময় ইউজ করতে চাই লেখালেখির ক্ষেত্রে, সেগুলো আর কি এখান থেকে সিলেক্ট করে করে সেটটা করা যাবে। যেমন এখানে সেই অপশনগুলো আছে, কাট কপি পেস্টের আন্ডারে আমরা কি কি জিনিস দেখতে পারলে সেট করতে পারলে আমি মানে কুইকভাবে যে কোনো একটা জিনিস পেস্ট করতে পারবো। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি, যে পেস্ট উইথিন দ্য সেইম ডকুমেন্ট, একটা ডকুমেন্টের ভিতরেই কি আমরা পেস্ট করব, আর এটা কিভাবে পেস্ট করব সেগুলো ডিফল্টভাবে সেট করা যায়। এটা সবগুলোই দেওয়া আছে, আর ওগুলো সব ডিফল্ট সেট করা আছে অলরেডি, যাতে যে কোনো একটা জিনিস কপি করে পরে বিব্রতকর অবস্থায় না পড়তে হয়। সো নর্মাল জিনিসটাই আর কি ডিফল্টভাবে সেট করা থাকে। এখানে আমরা যে রিবনটা দেখতে পাচ্ছি, এত বড় রিবন, এই রিবনের আন্ডার যে স্ট্যান্ডার্ড ট্যাবসগুলো আছে, প্রথমে থাকে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে কি কি জিনিস থাকে, কয়েকটা মেসেজ বক্স থাকে। যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা ফন্ট, এখানে সব ফন্টের ডিজাইন, ফন্টের সাইজ, ফন্ট কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো এখানে থাকে। ছোট বড় পয়েন্ট আকারে ফন্ট পেইন্টার, হাইলাইট, টেক্সট হাইলাইট, টেক্সট কালার, টেক্সট ডিজাইন, ছোট বড়, ক্যাপিটাল কেস, নর্মাল কেস, সব কিছু বিষয় এখানে থাকে। আবার এটা হচ্ছে কোনো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ জিনিসটা কি? প্যারাগ্রাফ হচ্ছে যেমন এটা একটা প্যারাগ্রাফ, এই টোটালটা একটা প্যারাগ্রাফ, আবার এই টোটালটা আরেকটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাকে কাস্টমাইজ করার যে অপশনগুলো সেগুলো আমরা এখানে পাবো। এখানে আমরা কি কি জিনিস দেখতে পারতেছি, এটা হচ্ছে বুলেট পয়েন্ট, মানে কোনো একটা লেখাকে যদি আমি বুলেট পয়েন্টের আন্ডারে নিয়ে যেতে চাই, আমি যদি অপশনটা ক্লিক করি সাপোজ, এটা একটা টোটাল প্যারাগ্রাফটা বুলেটের আন্ডারে চলে যাবে, মানে আমি যতটুকু জিনিস সিলেক্ট করব সেটা টোটালটা বুলেট পয়েন্টের আন্ডারে চলে যায়। আমরা এটাকে ব্যাক দেই, এই যে এখানে আমরা আন্ডু মোডটা দেখতে পারতেছি, এটা যদি ক্লিক করি সেটা আগের মতো হয়ে যাবে। অথবা আমি যদি কন্ট্রোল জেড এই কিওয়ার্ডটা পেস্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড পেস্ট করি, তাহলে ওটা আগের মতো চলে যাবে, যেটাকে বলা হয় আন্ডু। আবার যদি কন্ট্রোল ওয়াই পেস্ট করি তাহলে সেটা রেডু হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এখানে আমরা দেখি কি কি জিনিস আছে। আর এখানে যেমন পয়েন্টিং, কিছু এখন আগে দেখেছি বুলেট পয়েন্টের নাম্বারগুলো, এগুলো হচ্ছে নাম্বারিং পয়েন্টস, যেগুলো যেমন আমরা যদি একটা সিম্পল লাইন সিলেক্ট করি, সাপোজ এই পুরোটা লাইন সিলেক্ট করলাম, সেখান থেকে আমরা নাম্বারিং সিলেক্ট করলাম, একটা নাম্বার চলে আসবে। আবার এখান থেকে যদি আমরা আরেকটা লাইন সাপোজ সিলেক্ট করলাম, সরি, এখান থেকে যদি আমরা একটা এন্টার প্রেস করি, তাহলে ওই এক নম্বরের সাথে যে লাইনটা তৈরি হয়েছে সেটা সেকেন্ড লাইনে চলে যাবে, কারণ এটা অলরেডি একটা ফরম্যাটিংয়ে চলে এসেছে, নাম্বারিং ফরম্যাটিং। ঠিক সেরকম আমরা যদি এখান থেকে কয়েকটা পয়েন্ট আকারে লাইনগুলো লিখতে চাই, শুধু সেই লাইনের শেষে বা সেন্টেন্সটার শেষে আমাদের যে কার্সার পয়েন্টটা, যেটা ব্লিঙ্ক করতেছে কিছুক্ষণ পর পর, ভার্টিক্যাল একটা লাইন, এটাকে কার্সার বলা হয়, এই কার্সারটা যদি স্পেসিফিক সেই জায়গাটাতে রেখে এন্টার প্রেস করি, তাহলে পুরো একটা সেন্টেন্সের নাম্বারিং পয়েন্টে চলে আসবে। এভাবে আরও সাব পয়েন্ট তৈরি করা যায়। মাল্টিপল লেভেল লিস্ট, মাল্টি লেভেল লিস্ট যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আমরা সাপোজ এই টোটালটাকে সিলেক্ট করলাম, তারপরে এই জিনিসটা এইভাবে লিখলাম, এটা মাল্টিপল, আচ্ছা, যখন মাল্টিপল নাম্বারিং লিস্টটা নিতে যাব তখন আসলে এইটা সিলেক্ট করা থাকা যাবে না।
এটা জাস্ট সিঙ্গেল নাম্বারিং টেক্সটের জন্য ইউজ করা হয়। যখন আমরা এটা ডিসিলেক্ট করে দিব, দেন একটা সেন্টেন্স সিলেক্ট করব। সাপোজ একটা সেন্টেন্স আমি সিলেক্ট করি এখান থেকে, দেন আমি এটা সিলেক্ট করি যে কিভাবে আমি সেকশনটা রাখবো, সিলেক্ট করি, দেন আবার এইখানে সিলেক্ট করি, অথবা যে কোনো একটা লেটার স্পেসিফাই করে জাস্ট লাইক দিস। এভাবে আবার আমরা নতুনভাবে সেকেন্ড লাইনের যেই নাম্বারিংটা আছে সেগুলো আমরা সিলেক্ট করে পরপর লিখতে পারি একটা লিস্টের আন্ডারে সাব পয়েন্টসগুলা, পয়েন্টসের আন্ডারে সাব পয়েন্টসগুলা, যেগুলো আমরা যেমন এই 4 নম্বর পয়েন্টের পরে আমরা সাব পয়েন্টসগুলো হিসাবে এই জিনিসগুলা না, মানে নাম্বারের পরে এ দিয়ে বি দিয়ে সাব পয়েন্টসগুলো করতে পারি, অথবা এ বি এগুলা লিখে রোমান সংখ্যায় যে পয়েন্টগুলো থাকে সেগুলো লিখে পরে অন্য সংখ্যা দিয়ে আর কি সেই সাব পয়েন্টসগুলো বানাতে পারি। এখানে আরো কিছু জিনিস আছে আমরা দেখতে পারতেছি, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অপশনসগুলোকে অ্যালাইনমেন্ট বলা হয়। লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। যেমন আবার প্রত্যেকটা অপশন যেগুলো কাজ করে সেগুলোর উপরটা কার্সারটা হালকা করে রাখলে সেটা ডিটেলস আমরা একটা পপ আপ মেনুতে দেখতে পারবো। যেমন এখানে এটাতে অপশনটা সিলেক্ট করার মানে সিলেক্ট করিনি, জাস্ট মাউসটা রাখার পরে এখানে একটা ছোট্ট একটা পপ আপ মেনু দেখাচ্ছে অ্যালাইন সেন্টার। এটা কিভাবে কাজ করে, কি কাজ করে সেই জিনিসটা লেখা আছে। আবার এটা শর্টকাট কি দেওয়া আছে, যে এই শর্টকাট কিটা প্রেস করলে সেই জিনিসটা আমরা এই এই লেফট অ্যালাইনমেন্টটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো লেফট অ্যালাইনমেন্ট অ্যাক্সেস করার আগে আমাদের পুরো ডকুমেন্টটা যদি আমরা লেফট অ্যালাইনড অ্যাক্সেসমেন্ট করতে চাই, তাহলে আমাদের পুরো ডকুমেন্টের এখানে লেফট লেফট ক্লিক 3 বার অথবা কন্ট্রোল এ এটা চাপলে পুরো ডকুমেন্টে যত লেখা আছে সব সিলেক্ট হয়ে যাবে। আবার এখন যদি আমি এটা মাঝখানে নিতে চাই সেন্টার, এটা ক্লিক করলে সবগুলো লেখা ডকুমেন্টের মাঝখানে চলে আসবে। রাইটে রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করলে সবগুলো লেখা রাইট সাইড থেকে শুরু হবে আর কি। রাইট সাইড রাইট সাইডে একদম সোজা থাকবে, আর বাম পাশগুলোতে আর কি লেখাটা সেভাবে ডিজাইন হবে। আবার যদি আমরা জাস্টিফাই এই অপশনটাতে ক্লিক করি, তাহলে এইটা অপশনটা হচ্ছে যদি নাম্বারগুলো উঠায় দেই, ঠিক আছে, এই নাম্বারগুলো যদি আমরা উঠায় দেই তাহলে আমাদের যে সম্পূর্ণ লেখাটা আছে এই সম্পূর্ণ লেখাটাকে আমরা সিলেক্ট করে জাস্টিফাই ক্লিক করলে আসলে পুরা লেখাটা দুই পাশের যে মার্জিনটা আছে, মার্জিন লাইনটা আছে, সেই লাইন অনুযায়ী মিশে যাবে, মানে একদম কোনো গ্যাপ থাকবে না আনটিল দ্য সেন্টেন্স এন্ডস ইন সামওয়্যার সে নেক্সট লাইন। যেমন এখানে একটা লাইন শেষ হয়েছে যার কারণে
এটা একটা প্যারাগ্রাফ আকারে তৈরি হয়েছে, যেটা যদিও 2 লাইনের, 2 লাইনের একটা প্যারাগ্রাফ, কিন্তু সে এটা এর সাথে ম্যাচ করবে। যতক্ষণ পর্যন্ত একটা ডট ফুল স্টপ এখানে না আসতেছে ততক্ষণ পর্যন্ত সেটা আর কি মানে এই সাথে মিশে যায় না, বা মানে দুই পাশে সেম সাইজ রাখে না। নেক্সট আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে টিক করলে দেখা যাবে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই জিনিসটা হচ্ছে, যদি আমরা লেখাটা আমরা দেখতে পারি যে এই একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা কতটুকু, মাঝখানের যে গ্যাপ, এই মাঝখানের গ্যাপটাকে আমরা বাড়াতে পারি সিঙ্গেল এই 2টা লাইনের মাধ্যমে। যেমন আমরা যদি এখান থেকে ক্লিক করি, যেমন ব্যাকগ্রাউন্ডে একটা প্রিভিউ দেখেন, এটা চেঞ্জ হচ্ছে, এটা যত কমবে তত কাছাকাছি চলে আসবে, আবার যত বাড়বে সেটা দূরত্ব যেতে থাকবে। এখানে আরো একটা অপশনস আছে, সেটা হচ্ছে অ্যাডভান্সড অপশনস। এই এই যে ডায়ালগ বক্সটা এখানে আসলো, সেই ডায়ালগ বক্সটা আমরা আরেকটা জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে এই যে ছোট্ট আইকন দেখতে পারতেছি, এখান থেকে আমরা এই ডায়ালগ বক্সটা অ্যাক্সেস করতে পারি। এটাকে বলা হয় অ্যাডভান্সড অপশনস, যে আমরা এটা ম্যানুয়ালি লিখে দিব এই 2টা লাইনের ভিতরে আসলে কতটুকু দূরত্ব হবে, স্পেসিং বিফোর অ্যান্ড আফটার। এই যে এখানে যেরকম লেখা আছে স্পেসিং, এই যে এখানে একটা প্রিভিউ মোড দেখা যাবে যে একটা লাইনের থেকে আরেকটা লাইন কতটুকু দূরত্বে যাবে, আবার দূরত্ব হবে কি হবে না অটো দেওয়া যায়। আবার আফটার, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের পরে নতুন একটা প্যারাগ্রাফ, মানে যেই প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করেছি এই প্যারাগ্রাফের নিচে যে যদি কোনো প্যারাগ্রাফ থাকে সেটা কতটুকু দূরত্বে বসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটাকে স্পেসিং ট্যাব বলা হয়। যেমন এই যে স্পেসিং ট্যাবের আন্ডারে যে অপশনসগুলো আছে, লাইন স্পেসিং মাল্টিপল, সিঙ্গেল লাইন, সিলেক্ট করেও আমরা একটা লাইনের 2টা লাইনের মাঝখানে দূরত্বটা সেট করতে পারবো। আর এটা আসলে ম্যানুয়ালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনের ভিতরে কি কি স্পেসিং হবে সেই জিনিসগুলো এখানে ডিফল্ট ভাবে সেট করা থাকে। সবগুলো অপশনে যদি আমরা ট্রাই করে চেষ্টা করি যে এটা কি কাজ করে, তো এখানে আমরা একটা প্রিভিউ মোড দেখতে পারবো যে এখানে কোনটা করলে কোনটার কাজ কি হচ্ছে। যেমন মাল্টিপল লাইন জিনিসটা সিলেক্ট করে যদি আমি এখানে অপশনগুলা কাজ করি, তাহলে একটা ওই সিঙ্গেল লাইন থেকে মাল্টিপল লাইনগুলা যে দুইটা সিলেক্ট করা আছে সেগুলা কতটুকু দূরত্ব বসবে সেটা শুধু আইডেন্টিফাই করে। আবার এখানে যদি সিঙ্গেল সিলেক্ট করি দেন আমরা এটাকে কাস্টমাইজ করি, তাহলে শুধুমাত্র সেই লাইনের আন্ডারে যে জিনিসটা থাকবে সেইটা, মানে যে সিঙ্গেল লাইনটার দূরত্বটা থাকবে সেটা আর কি স্পেসিফাই করে। তো আমরা ইজি ওয়েতে যাই, অ্যাডভান্সটা সেভাবে আমরা ইউজ করি না। যারা অনেক লেখালেখি করে তারা হয়তো একসময় নিজে থেকে এটা বুঝতে পারবেন যে আসলে কিভাবে ইউজ করা হয়। সো সেই জিনিসটা আপনি নিজের অপশন অনুযায়ী সেটা সেট করে নিতে পারবেন কোনটা কি কাজ করে। আমরা যদি এই আবার এমন আছে পুরা হোল প্যারাগ্রাফটা, যে ডকুমেন্টটা আমি লিখেছি সেই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না, অনেক কাছাকাছি লেখা হয়ে গেছে বা দূরে দূরে লেখা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো অপশনগুলো ইউজ করার মাধ্যমে একটা সুন্দর ক্লিয়ার ডকুমেন্ট আমরা বানাতে পারি। এখানে আবার আরো কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে ডিক্রিজ এন্ডেন্ট, ইনক্রিজ এন্ডেন্ট। এইটার অপশনটা ঠিকমতো বোঝার জন্য আমরা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রুলার। এই রুলার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা মার্জিনগুলো দেখতে পারবো, আসলে মার্জিনটা কোনটা কোন জায়গায় কতটুকু বসেছে সেটা দেখতে হলে আমাদের ভিউ যে ট্যাবটা আছে সেখানে যেতে হবে। ভিউ ট্যাবে যাওয়ার পর এখানে আমরা একটা শো এই মেসেজ বক্সটার ভিতরে যেই অপশনসগুলো থাকবে সেখান থেকে রুলারটা সিলেক্ট করব। রুলারটা সিলেক্ট করার সাথে সাথে এই যে রুলারের যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো এখানে। এই রুলারটা হচ্ছে আমাদের আসলে মার্জিনটা সেট করে। এখানে আরো কিছু অপশনস আমরা দেখতে পারতেছি যে এখানে 3টা অপশন। এটাকে বলা হয় যে ফার্স্ট লাইন ইনডেন্ট। ফার্স্ট লাইন ইনডেন্ট জিনিসটা কি, প্রথমে এই লেখাটা আছে, এটা এখানে থাকবে আর এটার মার্জিন
সেট আপ করা হচ্ছে এতটুকু পর্যন্ত। এটা যদি আমরা এটা হালকা বাড়াই দেখবেন এটা বাড়তে থাকবে। যখন আমি এটা মানে ইনক্রিজ করলাম, লেফট সাইডে নিলাম, তখন কিন্তু শুধুমাত্র প্রথম লাইনটা নড়াচড়া করতেছে, নট সেকেন্ড লাইন অ্যান্ড আদার লাইনস। আবার যখন আমি এই সেকেন্ড অপশনটা এটা ক্লিক করতেছি, তখন এটা সেকেন্ড লাইন থেকে যে লেখাটা গেছে প্যারাগ্রাফ আকারে, যদি আমার এই লেখাগুলা একসাথে থাকতো তাহলে দেখবেন এটা টোটালটার সাথে মিশে যাবে। এটাকে বলা হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট। মানে এই প্যারাগ্রাফের ফার্স্টের লাইনটির সাথে মিশে আর কি সেকেন্ড লাইনগুলা আমি সেট আপ করতে পারবো মার্জিন ওয়াইজ, শুধু প্যারাগ্রাফটা, স্পেসিফিক প্যারাগ্রাফ। আর যে নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে লেফট ইন্ডেন্ট। এইটা হচ্ছে ফার্স্ট লাইনটাকে রেখে বাকি যে কাজগুলো আছে, মানে মানে হোল টোটালটা, সরি, এটা হচ্ছে টোটালটাকে কাউন্ট করে। এটা টোটালটাকে কাউন্ট করার পরে যে আমরা ফার্স্ট ইন্ডেন্ট যেটা আছে সেটা যদি মুভ করে আমাদের যেই প্যারাগ্রাফ স্টাইলটা সেটা চেঞ্জ করতে পারি, অ্যাজ আ বিভিন্ন ধরনের যে স্টাইলগুলো আমরা ফলো করে থাকি লেখালেখির সময়, তখন সেই জিনিসগুলো আর কি এভাবে আমরা সেট আপ করে দিতে পারি মার্জিন সেট করে। এই পাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাইট ইন্ডেন্ট। এটা হচ্ছে মানে লেফট সাইডের মার্জিনটা, প্যারাগ্রাফ মার্জিনগুলো ঠিক করে, বাড়াতে কমাতে পারবে আর কি। সো আমরা এখানে দেখলাম এই তিনটা বাটনের কাজ কি, আবার দেখলাম এই বাটনটার কাজ কি, লেফট ইন্ডেন্ট, রাইট ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এবং হচ্ছে ফার্স্ট ইন্ডেন্ট, ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ডকুমেন্টের ফার্স্ট লাইনটার জন্য এই সিঙ্গেল কিওয়ার্ডটা, এই যে অপশনটা ইউজ করা হয়। একটা ছোট প্যারাগ্রাফ যদি সিলেক্ট করি, আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, এটা সম্পর্কে কিছুক্ষণ পরে আলোচনা করব। এখানে নর্মালি আরো কিছু জিনিস আছে যেগুলো আমার বলা হয়নি, সেগুলো হচ্ছে এই সফটওয়্যারটাতে আরো কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে স্ক্রোল বার। এটা যদি নিচের দিকে নেই, হোল ডকুমেন্টটা থ্রু করে নিচের দিকে যাবে, উপরে নিলে উপরের দিকে যাবে। অ্যারো ওয়াইজও আছে, নর্মালও আছে। আমরা মাউস হোভারের যেই বাটনটা আছে সেটা উপরের দিকে, নিচে, উপরের দিকে না উঠিয়ে অথবা নিচের দিকে নামিয়ে আমাদের হোল ডকুমেন্টটা গো থ্রু করতে পারি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কোনো একটা জিনিস এই ডকুমেন্টে লেখা বা টেক্সট বা অবজেক্ট বা ইমেজ যেটাই হোক, সেটা যখন সিলেক্ট করব, যে আমরা একটা হোল লাইন সিলেক্ট করি বা কোনো একটা ইমেজ অবজেক্ট নেওয়ার পরে সেটা যদি সিলেক্ট করি, সেটা ডিজাইন করার জন্য স্পেসিফিক কিছু ট্যাব এখানে চলে আসবে, সেটাকে বলা হয় কনটেক্সচুয়াল ট্যাব। কনটেক্সচুয়াল ট্যাবটা আসলে, যদি আমি একটা সাপোজ ইনসার্ট ট্যাব থেকে একটা ইমেজ আমি যদি এখানে নিয়ে আসি, সাপোজ ছোট একটা ইমেজ যদি আমি এখানে নিয়ে আসি, এই ইমেজটা কাস্টমাইজ করার জন্য, নিজের ইচ্ছা মতো বসানোর জন্য, এটাকে রিডিজাইন করার জন্য যেই অপশনসগুলো আসবে, যেমন এখানে সেটাকে বলা হয় কনটেক্সচুয়াল ট্যাব। মানে এটা রিলেটেড যে আদার অপশনসগুলো, এটাকে আমি ইউজ করতে পারবো, সেটাকে বলা হয় কনটেক্সচুয়াল ট্যাব। আর এটা সেটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই অ্যাডিন্সের পাশে চলে আসবে। অ্যাডিন্স সাধারণত স্ট্যান্ডার্ড ট্যাব, হোম ট্যাব থেকে অ্যাডিন্স পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড ট্যাবগুলো থাকে, ঠিক আছে। আর যখন কোনো একটা অবজেক্ট আমি সিলেক্ট করব, তখন সেটা রিলেটেড আর কি কনটেক্সচুয়াল ট্যাবটা চলে আসে। যেমন আমি যদি এই ইমেজটা সিলেক্ট করার পরে এখানে আমরা কিছু মেসেজ বক্স দেখতে পারবো।
এখানে এই মেসেজগুলো বক্স হচ্ছে, যেমন এখানে আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি এখানে ব্যাকগ্রাউন্ড কিছু থাকে সেটা রিমুভ করার জন্য অপশনটাতে ক্লিক করলে সেই জিনিসগুলোকে এরিয়া সিলেক্ট করে দিতে হয়, কতটুকু জায়গা পর্যন্ত সিলেক্ট করলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেমন মার্ক এরিয়া টু কিপ, এই অপশনটা আমি সিলেক্ট করেছি, এমন আমি কতটুকু অপশন মার্ক করব যেটা আমি রেখে দিব টোটাল ইমেজটার ভিতরে। যদি এই অতটুকু পর্যন্ত আমি এটা রেখে দেই, সাপোজ আমি এতটুকু সিলেক্ট করলাম, দেন আমি কিপ চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করলে তাহলে যে বাকি যে জিনিসটা আমি সিলেক্ট করি নাই সেই জিনিসটা চলে যাবে। সো এই যে যদি আমি আবার ব্যাক আনতে চাই, আমি কিছুক্ষণ আগে অবশ্যই বলেছিলাম যে আন্ডু বাটনটাতে ক্লিক করলে এটা চলে আসে। আবার এই অপশনটা থেকে যে আমি পুরোটাই যেহেতু চলে যাব, সেক্ষেত্রে আমি ডিসকার্ড অল চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করলে এটা আগের মতো ফেরত পেয়ে যাব, যত কিছু জিনিস আমি এখানে চেঞ্জ করেছি। সো এই যে কনটেক্সচুয়াল ট্যাব এই অপশনটা আসে, এই অপশনটা আসার কারণে মানে কেন আসে সেই জিনিসটা দেখানোর জন্য আর কি আমার ইমেজটা সিলেক্ট করা। ইমেজটা যদি এখন আমি রিমুভ করে বাকি জিনিসগুলো আমি প্রিভিয়াস যেই জিনিসগুলোতে আছে সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে হোম ট্যাবের মধ্যে আমরা আরও কিছু জিনিস মিস করে গেছি। যেহেতু কনটেক্সচুয়াল ট্যাবটা এখানে আমাদের দেখানো ছিল সেজন্য এটা দেখালাম। এখানে হোম ট্যাবের আন্ডারে যে যতগুলা মেসেজ বক্স আছে সেখানে আমরা কত পর্যন্ত দেখেছি, সেটা হচ্ছে লাইন অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টস, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, মার্জিন কিভাবে সেট করে দিতে হয়, যে এই মার্জিনগুলা সেটা এখানে আর কি ম্যানুয়ালি সিলেক্ট করা যায়। যেমন এই যে প্যারাগ্রাফটা, এটা আমি সিলেক্ট করার পরে সেটা ম্যানুয়ালি ভিতরে কতটুকু ভিতরে ঢুকবে অথবা বাইরে যাবে, কতটুকু ভিতরে আর কি সেটা রাইটিং স্টাইলে থাকবে, সেই জিনিসগুলো দেখানো হয়, মানে সেট করতে পারি আর কি। যেমন এই সিঙ্গেল লাইনটা সিলেক্ট করে যদি আমি এটা ভিতরের দিকে নিই, এটা ভিতরের দিকে যাবে, বাইরের দিকে নিয়ে আসলে এটা বাইরের দিকে যাবে। অ্যান্ড ইভেন আমি যখন এই জিনিসগুলো ক্লিক করতেছি, এই অপশনটাতে আপনি একটু শো করবেন যে এই জিনিসগুলো কিন্তু মুভ হয়, কারণ ওটা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু সেট করা থাকে, 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি এরকম ভ্যালু সেট করা থাকে যখন আমি ক্লিক করব। সো আমি এখানে ম্যানুয়ালি আমার প্লেসমেন্টটা করতে পারবো প্রত্যেকটা লাইন অথবা প্যারাগ্রাফের। যেমন এই যে এই প্যারাগ্রাফটা যখন আমি সিলেক্ট করতেছি তখন কিন্তু আমার এই জিনিসটা আগের মতো জায়গায় নাই। আবার যখন এটা সিলেক্ট করতেছি তখন এইটা সিলেক্ট করতেছি তখন কিন্তু এইটা এখান থেকে এখানে চলে আসছে। সো স্পেসিফিক যে প্যারাগ্রাফ অথবা লাইনগুলো আমি সিলেক্ট করতেছি, সেক্ষেত্রে আমি কিন্তু আমার রুলারের পজিশন নিজের ইচ্ছা মতো দেখতে পারবো, প্লাস সেটাকে চেঞ্জ করতে পারবো। আর যখন আমি পুরা প্যারাগ্রাফটা সিলেক্ট করব তখন অবশ্যই এই নিচেরটা সিলেক্ট করলে আমার হোল প্যারাগ্রাফটা মুভ করবে। যদি সেকেন্ড লাইন থেকে পুরো প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করে মুভমেন্ট করতে চাই, সেটা সিলেক্ট করে আমি সেকেন্ড ইন্ডেন্টটা, সরি, এই যে ফার্স্ট ইন্ডেন্টটা আমি মুভ করলে সেই পজিশন ওয়াইজ আমার এটা থেকে যাবে। আর ফার্স্ট লাইনটা সেটা আমি যখন ইচ্ছা যেই পজিশনে সেটা আমি মুভ করাতে পারবো। ওকে, এখন আমরা আসি যে এই অপশনটা কি। এটা হচ্ছে সাধারণত বর্ডার, টেবিল বর্ডার্স বা যে কোনো ধরনের লেখার আগে পরে কোনো একটা জায়গায় সিলেক্ট করা থাকলে সেটা বর্ডার ক্রিয়েট করে। যেমন আমি যদি এই যে কার্সরটা এইখানে রাখলাম, এখানে রেখে যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে সেই জায়গায় যদি আমি সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে একটা মার্ক চলে আসবে যেটাকে বলা হয় বর্ডার লাইন। আর এখানে লেখাই আছে যে বর্ডার বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার। যখন আমি প্রত্যেকটা অপশনে সিলেক্ট করব আপনারা দেখতে পারবেন যে এখানে প্রিভিউ মোডটা কাজ করতেছে। প্রত্যেকটা অপশনে জাস্ট হোভার করতেছি, নট সিলেক্ট। এখানে যখনই আমি কোনো অপশনগুলোতে হোভার করব সেগুলোর প্রিভিউ মোডটা দেখাবে আনটিল আই সিলেক্ট দ্য স্পেসিফিক অপশন। আমি যদি টপ বারে ক্লিক করি তাহলে টপে চলে যাবে। দেন আমি এটা যদি রিমুভ করতে চাই, টোটালটা সিলেক্ট করলে আবার সেই জিনিসটা চলে যাবে। সো যেই লেখাটা উপরে আমি বর্ডার ক্রিয়েট করব
যদি নিচে ক্রিয়েট করতে চাই নিচে, টপে গেলে টপে, লেফট অথবা রাইট অথবা কোনো বর্ডার নাই সেটা সিলেক্ট করলেও অল বর্ডার চলে যায়। আর সব জায়গায় যদি বর্ডার ক্রিয়েট করতে চাই পুরা হোল প্যারাগ্রাফটার চারপাশে, সেটা ক্ষেত্রে আমি সিলেক্ট করলে এটা পাবো। আর এটা যদি স্পেসিফিক টেবিল আকারে তৈরি করে আমরা জিনিসগুলো করি তাহলে অপশনগুলো লিখতে ইজি হয়। সো এখানে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে এই ছোট ছোট আইকনগুলো এগুলোর কাজ কি। এই ছোট ছোট আইকনগুলো হচ্ছে স্পেসিফিক ডায়ালগ বক্স বা অ্যাডভান্স অপশনস অফ ইচ message boxes where we can see the specific options for changing the styles and specific paragraphs and sentence. এখানে যদি আমি ক্লিক করি এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। এই জিনিসটা কি? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কাট, যখন আমি কোনো স্পেসিফিক সেন্টেন্স সিলেক্ট করে সেটাকে কাট করতে যাই, যদি আমি কমান্ড ভুলে যাই যে আমার কিভাবে কাট করতে হবে বা পেস্ট করতে হবে, আমি অবশ্য এটা মাউস ক্লিক দিয়ে কাট করতে পারি, কিবোর্ডের মাধ্যমে করতে পারি, যেটা আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে। Ctrl+X এই কমান্ডটা প্রেস করলে স্পেসিফিক অবজেক্ট অথবা লাইন অথবা সেন্টেন্স অথবা প্যারাগ্রাফ সেটা কাট করে যাবে। আর যখন এটা কাট করবে, সাপোজ আমি Ctrl+X চেপে এটাকে কাট করলাম, ইটস নট লাইক দ্যাট যে এটা ডিলেট হয়ে গেছে। নো, এটা ডিলেট হয়ে যায় নাই। এটা একটা সিম্পল মেমোরি, এটাকে একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে সিম্পল একটা জায়গায় এটা কিছুক্ষণ সমসাময়িকের জন্য এটা প্লেস করে রাখে, যেটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। ইন দ্য মিন টাইম, যতক্ষণ পর্যন্ত আমি এটা ইউজ না করবো সেটা ক্লিপবোর্ডে থাকবে, আর সেটাই হচ্ছে ক্লিপবোর্ড অপশন। এই ক্লিপবোর্ডের অপশনের ভিতরে এটা থাকবে। সাপোজ আমি এটা যেটা লিখলাম সেটা আমি আবার রিপেস্ট করি। পেস্টের অপশন কি, পেস্টের শর্টকাট কি? Ctrl+V। Ctrl+V ক্লিক করলে এটা পেস্ট হবে, অথবা রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করে যে পেস্ট অপশন থেকে পেস্ট করলেও এটা চলে আসবে। সাপোজ আমি এই হোল প্যারাগ্রাফটা কিছু ডিজাইন করি, যেমন এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, এটাকে হাইলাইট করলাম। ওকে, দেন আমি যে এই লেখাটা হাইলাইট করলাম বা এটা টেক্সটের পিছনে একটা কালার দিলাম, ঠিক আছে, এটা আমি আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টার অপশনটা আমি ক্লিক করলাম। দেন একটা আইকন দেখেন, আমার মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। ইউ ক্যান সি এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এটা কেন? যখন আমি এটা এই টেক্সটটা ডিজাইনটা সিলেক্ট করলাম, তখন এটার যে ডিজাইন, এটা কোন ফন্টে লেখা, প্লাস হচ্ছে এটার পিছনে কি ডিজাইন করেছি, বা এটা কত বড় কতটা ছোট, বা এটা কি অ্যালাইনমেন্টে আছে, এই টোটাল জিনিসটা সে এই ফরম্যাটটা সে কপি করে। এই ফরম্যাটটা কপি করার পরে যখন আমি এই জিনিসটা অন্য একটা লেখাতে সেম ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাবো, তখন এটা সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিলেই সেই স্পেসিফিক ডিজাইনটা অন্য একটা লেখার উপরে চলে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, যখন আমি ফরম্যাট পেইন্টারটা ক্লিক করতেছি সেখানে যদি আমি সিঙ্গেল ক্লিক করতাম, তাহলে যে কোনো একটা টেক্সট আমি এটা পেইন্ট করার পরে আমার যে আইকনটা তখন দেখলেন চেঞ্জ হয়েছিল না, এখন এটা চেঞ্জড, তখন এটা মানে সাথে সাথে চেঞ্জ হয়ে যেত। জাস্ট লাইক আমি এই জিনিসটা আবার দেখাই। যেমন আমি এই লেখাটা সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারটা একবার ক্লিক করেছি, আইকন কিন্তু সেম, কিন্তু এটা যখন আমি একটা জায়গায় পেস্ট করব তখন দেখেন আমার আইকন চেঞ্জ হয়ে গেছে। মানে এটা শুধু একবারই ইউজ করা যাবে। আমি যদি বারবার এই লেখার স্টাইলটা চেঞ্জ করে লিখতে চাই, বারবার প্যারাগ্রাফের ভিতরে, সাপোজ আমি এটা আরো কয়েকবার লিখি, আরো কয়েকবার লেখার পরে যদি আমি এই স্টাইলটা দিতে চাই নেক্সট টাইম আবার অন্যান্য প্যারাগ্রাফে, ঠিক আছে, অন্যান্য প্যারাগ্রাফে সেম ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাই, দেন আমার স্পেসিফিক সেই ডিজাইন করা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার এই অপশনটাকে দুইবার ক্লিক করতে হবে, নট সিঙ্গেল। দুইবার যদি ক্লিক করি তাহলে এখানে আমি যতবার ইচ্ছা ততবারই সেম ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারবো। দেখেন চেঞ্জ, আইকন চেঞ্জ হয় নাই, ঠিক আছে। কিন্তু এখন আবার যদি যখন এই যে করা হয়ে গেছে তখন আবার নর্মাল অবস্থায় ফিরে আনার জন্য জাস্ট ফরম্যাট পেইন্টারের অপশনটা ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। তখন যে কোনো সিলেক্ট করলে সেটা শুধু সিলেক্ট হবে, এটা মানে ওই স্পেসিফিক ডিজাইনটা অ্যাপ্লাই করবে না আর কি। আচ্ছা,
এই প্রত্যেকটা অপশন সম্পর্কে তো বলেছি, সবগুলা আর কি স্পেসিফিক জিনিসের অ্যাডভান্সড অপশনসগুলো শো করায়। যেমন এখানে ফন্ট ফ্যামিলির অ্যাডভান্সড অপশনসগুলা স্কেল অনুযায়ী, স্পেসিং অনুযায়ী, পজিশন অনুযায়ী লেখা সিলেক্ট করে, এগুলো আসলে লেখা স্পেসিফিক ওয়ার্ড অথবা সেন্টেন্স সিলেক্ট করে দেন অ্যাডভান্স অপশনসগুলো ক্লিক করে লিখলে সেগুলো আর কি চেঞ্জ হয়। যেমন স্কেল 100% থেকে যদি আমি 200% বাড়াই, যখন এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার এই লেখাটা যেটা লেখা আছে অলরেডি সেটার সাইজটা কেমন হবে, কীরকম আকারে এটা শেপ করবে, যেমন এটা দেখায়। ওকে যদি আমি ক্লিক করি যেখানে এটা সেই স্টাইলটা, স্পেসিফিক স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরকম কিছু অ্যাডভান্সড অপশনস আছে, যেমন স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং। এখানে ক্যারেক্টার স্পেসিং মানে 100% যে একটা সিঙ্গেল ক্যারেক্টার। সিঙ্গেল ক্যারেক্টার কি, যেমন এই একটা ক্যারেক্টার, সরি এই একটা ক্যারেক্টার, ইউজ একটা ক্যারেক্টার, ঠিক আছে। এই যে ক্যারেক্টারগুলো আছে, যেমন সাপোজ এই একটা ওয়ার্ডের ভিতরে 3টা ক্যারেক্টার সিলেক্ট করে আমি এখান থেকে ক্যারেক্টার স্পেসিং স্কেল 100%, এটা যদি একটু বাড়ায় দেই 200%, এখানে যে দেখেন জিনিসটা কেমন দেখাচ্ছে, এটার স্পেসিংটা কেমন হবে। স্পেসিং নর্মাল আছে, এক্সপান্ডেড করে দিলে জিনিসটা আর একটু আলাদা হয়ে যায়, বা কনডেন্সড করে দিলে সেটা আর একটু কাছে চলে আসে, এরকম। এটা পয়েন্ট, আবার পয়েন্ট অনুযায়ী সেই জিনিসগুলা আপনি সেট করে দিতে পারবেন। আবার এখানে আমাদের আর কি জিনিস আছে, পজিশনস। সো আমরা আসলে এই যে অ্যাডভান্স যে ফিচার্সগুলো সেগুলো সম্পর্কে পরে আলোচনা করব অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড। উই উইল ডিসকাস ইট লেটার। সো এই জিনিসটা কি, আমরা এই জিনিসটা সম্পর্কে এখনো জানি নি। শো হাইড, কিছু প্যারাগ্রাফ যদি আমি সিলেক্ট করি, অথবা সাপোজ আমি হোল ডকুমেন্টটা সিলেক্ট করি, তারপরে এখানে অপশনটা ক্লিক করি, তো আমার এখানে দেখাবে আসলে যে কোন জায়গায় আমার একটা লাইন শেষ হয়েছে, বা কোন জায়গায় আমার একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, কোন জায়গায় একটা সেন্টেন্স শেষ হয়েছে। এই জিনিসগুলো সে শো করায় প্রত্যেকটা জায়গায়। যেমন আমরা ফুল স্টপ ইউজ করলেও আমরা হয়তো দেখতে পারি না যে কোন জায়গায় একটা আমার মানে প্যারাগ্রাফগুলো শেষ হয়েছে, সেই জিনিসগুলো সে দেখাবে। এখানে আর একটা অপশন আমরা দেখতে পারতেছি, এটাকে বলা হয় শর্ট। যখন আমরা অ্যালফাবেটিক্যাল অথবা নিউমেরিক্যাল অর্ডারে কোনো একটা সেন্টেন্স অথবা প্যারাগ্রাফ আমরা শর্ট করতে চাই, অ্যারেঞ্জ করতে চাই, রিঅ্যারেঞ্জ, সেক্ষেত্রে এই অপশনটা ইউজ করা হয়। সাপোজ আমরা একটু কিছু টেক্সট লিখি, আমরা কিছু কিওয়ার্ড লিখলাম, এই জিনিসটাকে সিলেক্ট করে যখন আমরা এখানে কি আছে, শর্ট বাই প্যারাগ্রাফ, শর্ট বাই হেডিং, শর্ট বাই ফিল্ড, আবার আছে টাইপ টেক্সট, নাম্বার, ডেট, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার। সো আমরা যদি প্যারাগ্রাফ না সিলেক্ট করে ফিল্ড দিয়ে সিলেক্ট করি, টেক্সট অ্যাসেন্ডিং ওকে সিলেক্ট করি, সো এখানে আমরা যে লেখাটা সেটা দ্য মাইক্রোসফট ওয়ার্ড ক্যানট রিকগনাইজ, দ্যাটস ওয়াই ইট ডিড নট অপারেট এনিথিং। প্যারাগ্রাফ আকারে যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে কয়টা প্যারাগ্রাফ আমি সিলেক্ট করলাম, সেটা যদি আমি প্যারাগ্রাফ আকারে ডিসেন্ডিং অর্ডারে দেই, এখানে লেখাগুলো সেম, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না একটা লেখার একটা মানে কোনটা থেকে কোনটা চেঞ্জ করবে, কোনটা উপরে উঠাবে, কোনটা নিচে উঠাবে, সেই জিনিসগুলো আসলে দেখাচ্ছে না। আদারওয়াইজ যদি আমি অন্য ভিন্ন একটা জিনিস সিলেক্ট করি, দেখেন ক্যারেক্টার ওয়াইজ, সেন্টেন্স ওয়াইজ এবং সাইজ ওয়াইজ। সাইজ কি, মানে ক্যারেক্টার যদি কোনো জায়গায় একটু বেশি বা কম থাকে সেটা সহ সে উপরে নিয়ে যাবে। আবার লাইনের স্পেসিফিক ওয়ার্ড যদি বেশি থাকে, অল মানে টোটাল কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট সহ সেটা মাঝখানে আনবে, ঠিক আছে। আর যদি সব কিছু মিলে সব কিছু বেশি থাকে দেন সেটা নিচে নিয়ে যাবে। এটা আবার চেঞ্জ করা যায়, যেমন এই যে ডিসেন্ডিং অর্ডার দিয়েছি, অ্যাসেন্ডিং অর্ডার দিলে, ঠিক আছে। এটা আমি হোলটা সিলেক্ট করে অ্যাসেন্ডিং অর্ডারে দিলে এটা আবার রিচেঞ্জ হয়ে যাবে, পজিশন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি বা কোনো কি বলে কোনো থিসিস পেপার লিখি বা প্রজেক্ট কি বলে ডিফেন্স ডিফেন্স যেই ডকুমেন্টটা থাকে, থিসিস পেপার বা প্রজেক্ট ডিফেন্স পেপার, যেটাকে আমাদের ইলেবোরেট করতে হয়, রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হয়, সেক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো করে থাকি সেগুলো হচ্ছে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ভাগ করি, বা বই লেখার ক্ষেত্রেও আমরা জিনিসগুলো দেখতে পারি। আমাদের পুরো বইটা বিভিন্ন ধরনের চ্যাপ্টারে, কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা থাকে।
সো আমি যদি আমাদের লেখাটাকে সাপোজ এই লিখলাম চ্যাপ্টার 1, আবার এখানে লিখলাম চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এরকম কিছু চ্যাপ্টার ওয়াইজ আমরা আমাদের প্যারাগ্রাফগুলোকে ভাগ করলাম হেডিং দেওয়ার মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই স্টাইলগুলো কেটে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে চ্যাপ্টার ওয়াইজ আমরা কয়েকটা প্যারাগ্রাফ ভাগ করলাম, সাপোজ আমরা ধরি এগুলো হচ্ছে এক একটা বইয়ের চ্যাপ্টার যেগুলো আমরা পড়ে পড়ে শেষ করব। সো এই যে চ্যাপ্টার লেখাগুলো আছে, সাপোজ এই জিনিসটা যদি আমি প্রত্যেকটা সিলেক্ট করি, দেন আমি এই হেডিং যে অপশনসগুলো আমরা দেখতে পারতেছি, স্টাইলস, হেডিং স্টাইলস, এগুলো থেকে একটা হেডিং যদি সিলেক্ট করি, দেখেন এগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? এই যে হেডিং 1, হেডিং 2, এই যে অপশনসগুলো আছে, তারপরে এখানে আরও কিছু অপশনস আছে। এই যে মানে প্রত্যেকটা হেডিং এর নিয়ম অথবা ধরন কিভাবে চেঞ্জ হবে সেগুলো আমরা সেট আপ করে দিতে পারি। এটা দুইটা বেনিফিট, এক হচ্ছে ইলেকট্রিক ডকুমেন্ট যেটা আমরা পিডিএফ রিডার অনলাইন রিডিং হিসেবে ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই হেডিংগুলো খুব কাজে দেয়। কিভাবে? আমি যদি সাপোজ হেডিং 1টা সিলেক্ট করলাম, এই হেডিং এর আন্ডারে দেখেন পাশে ছোট একটা বাটন চলে আসছে, প্রত্যেকটাকে একটা বাটন চলে আসছে। এই বাটনটা দেওয়ার রিজন হচ্ছে যখন আমি নেভিগেশন প্যানেল ইউজ করব, নেভিগেশন প্যানেল জিনিসটা হচ্ছে আমরা ভিউ থেকে নেভিগেশন পেইন এটা সিলেক্ট করতে পারি। নেভিগেশন পেইনটা ইউজ করার মাধ্যমে যদি আমাদের সাপোজ কোনো একটা ডকুমেন্টে 20,000, 25,000 বা লাখখানিক ওয়ার্ডের বা সেন্টেন্সের একটা ডকুমেন্ট হয়, বিশাল বড় বই হয়, তখন আমরা নেভিগেশন পেইন ইউজ করার মাধ্যমে এখানে অনেকগুলা চ্যাপ্টার একসাথে দেখতে পারবো। সো যখন আমি একটা চ্যাপ্টার সিলেক্ট করতেছি, স্পেসিফিক সেই চ্যাপ্টারগুলোতে আমার এটা নিয়ে যেতে সাহায্য করে। কখন? যখন এগুলো হেডিং এর আন্ডারে থাকবে। আমি যখন এই প্রত্যেকটা চ্যাপ্টারের নামগুলো হেডিং সিলেক্ট করে পেস্ট করে রাখছি, সবগুলো যখন আমি তখন মানে আগে থেকে সেট করে যদি রাখি, তাহলে আমার এই যে নেভিগেশন প্যানটা সিলেক্ট করার মাধ্যমে আমি সেই স্পেসিফিক লোকেশন ওয়াইজ আমি আমার ফুল ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবো। হতে পারে এটা অনেক বড় ডকুমেন্ট, হতে পারে এটা বিশাল বড় ডকুমেন্ট, লাখখানিক ওয়ার্ডের বা সেন্টেন্সের একটা ডকুমেন্ট, সেই জিনিসটা আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ আমি নেভিগেশন করতে পারবো। এখানে হচ্ছে এই নেভিগেশন অপশনটা আমরা এখানে একটু খেয়াল করি, এখানে কি তিনটা অপশন দেওয়া আছে, চার পাঁচটা অপশন দেওয়া আছে। সেটা হচ্ছে এটা মুভ, সাইজ, ক্লোজ, তারপর এখানে সার্চ, এই সার্চ অপশনটাতে যদি আমি সাপোজ এই অপস্ট এই লেখাটা লিখে এখানে সার্চ করি, গো টু সিলেক্ট করি, তাহলে আমার পেজের ভিতরে এন্টার পেজ নাম্বার সহ কিছু জিনিস আমার এখানে চাবে যে আমি আসলে কোন জায়গা থেকে এটা নিয়ে আসবো। সো আমি যখন এই নেক্সট অপশনটাতে ক্লিক করব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে অপশনটা এখানে চলে আসবে। যখন আমি নেভিগেশন থেকে কোনো কিছু লিখে সার্চ অপশনে ক্লিক করব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে এই ডায়লগ বক্সটা আমার আসবে। সো যখন আমি এটা সিলেক্ট করে গো টু দিচ্ছি, তখন যেই অপশনটা আমি সিলেক্ট করেছিলাম অবস্ট, সেটা ফাইন্ড করে দেখাবে। আমরা নেভিগেশন প্যান থেকেও জিনিসটা অ্যাক্সেস নাও করতে পারি। আমরা এটা যদি শর্টকাট কি জানতে চাই যে কিভাবে কোনো একটা জিনিস খুঁজে বের করতে হয়, সেক্ষেত্রে আমরা Ctrl+F এই বাটনটা ক্লিক করলে নেভিগেশন বাটনটা চলে আসে। সেক্ষেত্রে আমরা তিনটা জিনিস আরও এখানে দেখতে পাবো, হেডিংস, পেজেস অ্যান্ড রেজাল্টস। পেজ যদি সিলেক্ট করা থাকে, আমাদের পুরো হোল ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সে এখানে নেভিগেশন আকারে সেই জিনিসগুলো দেখাবে। ঠিক আছে? আমরা পেজটাকে আর একটু বড় করি।
সাপোজ আমাদের ডকুমেন্ট এরকম বড়, তো আমরা যখন নেভিগেশন পেজ থেকে পেজটা সিলেক্ট করবো, সো ইচ পেজে যাইতে হলে আমরা সেই পেজটা সিলেক্ট করলে আর কি স্পেসিফিক সেই পেজটাতে যদি আমার কোনো এডিট করা বাকি থাকে সেগুলো আমি হোল পেজটাকে ধরে ধরে আর কি এডিট করতে পারবো, বা কোনো চেঞ্জেস যদি আনতে হয় সেই ক্ষেত্রে আমি চেঞ্জ আনতে পারবো। এরকম পেজ থেকে নেভিগেট করে আমি চেঞ্জ আনতে পারবো। এই যে স্ক্রোল বারটা থাকবে, সেখান থেকে ধরেও আমি এটা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে। আমি যদি নেভিগেশনে প্যানটা ইউজ না করি তাহলে আমার হোল ডকুমেন্ট, পুরো ডকুমেন্টটা সার্চ করে উপরে থেকে নিচের দিকে নামাইতে কিন্তু অনেক সময় লাগবে। অ্যান্ড এটা ইজিয়ার করতে হলে আমি হয় কন্ট্রোল+F অথবা ভিউ এই ট্যাব থেকে নেভিগেশন পেন এটা সিলেক্ট করলে আমার নেভিগেশন পেনটা চলে আসতেছে। সো এখান থেকে আমি আর স্পেসিফিক জায়গাটা অ্যাক্সেস করতে পারবো স্পেসিফিক পেজগুলোতে। ঠিক আছে। আর হেডিংস থেকে আমি সেই স্পেসিফিক হেডিংগুলো, যে হেডিংগুলো আমি প্রত্যেকটা প্যারাগ্রাফে আগে এই যে লিখে রাখছি, হেডিং দিয়ে রাখছি, এই যে সবগুলো কিন্তু হেডিং দেওয়া, অপশনগুলো আছে সবগুলো হেডিং দেওয়া। আমি স্পেসিফিক হেডিং অনুযায়ী সেটা যেই পেজেই থাকুক না কেন, আমার এই চ্যাপ্টারের নামগুলো যদি দেওয়া থাকে আলাদাভাবে, সেই চ্যাপ্টারের আর কি নামটা সিলেক্ট করলে বা চ্যাপ্টারটা ফাইন্ড করলেই আমি স্পেসিফিক সেই চ্যাপ্টারের আন্ডারে সেই স্পেসটায় চলে যাবো। মানে এই চ্যাপ্টার 4 সিলেক্ট করলে এই চ্যাপ্টার 4 এখানে চলে আসছে, যেখানে যেটা লেখা ছিল আর কি সেটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে হেডিং দেওয়ার আরেকটা সুবিধা, সেগুলো হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে যে বিষয়গুলো থাকে এটা আমি কোলাপস করে রাখতে পারবো। কোলাপস জিনিসটা কি আগেবার খেয়াল করেন, এই যে ছোট বাটনটা আছে এটা যদি আমি ক্লিক করি, এটার ভিতরে থাকা এলিমেন্টটা আমার এখানে কোলাপস হয়ে যাবে, বড় হয়ে যাবে, মানে ভিতরে থাকা জিনিসটা আনহাইড হয়ে যাবে। আর এটা যদি ক্লিক করি তাহলে এই যে টোটাল লেখাটা, এই লেখাটা এই চ্যাপ্টার এই হেডিং এর ভিতরে ঢুকে যাবে, মানে এটা শর্ট হয়ে যাবে। সো আমি যদি প্রত্যেকটা এই ছোট ছোট বাটনগুলো ক্লিক করি, ছোট ছোট অ্যারো কিগুলো, এগুলো যদি যখন নিচের দিকে মুখ করে থাকবে তার মানে কি আমার এই চ্যাপ্টার এই হেডিং এর আন্ডারে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমি এখন দেখতে পারতেছি। আবার যখন এটা আমি ডান ডান দিকে মুখ করে নিয়ে নিতেছি, ক্লিক করার পরে নিচের থেকে ডান দিকে মুখ করে নিয়ে নিতেছি, তখন কিন্তু আমার এই এলিমেন্টটা, যে এলিমেন্টটা আমার ভিতরে প্রত্যেকটা হেডিং এর আন্ডারে আছে সেটা হেডিং এর ভিতরে চলে যাবে। সো আমরা এখান থেকে শিখলাম কিভাবে নেভিগেশন প্যান ইউজ করে আমরা আমাদের হোল ডকুমেন্টটার বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করতে পারি অ্যাজ আ ওয়ার্ড অ্যান্ড অ্যাজ আ চ্যাপ্টার অ্যান্ড অ্যাজ আ হেডিংস। আমরা আবার হোম ট্যাবে ফিরে এলাম। এখানে আমরা এই যে দেখলাম হেডিং ইউজ করার ফলাফলটা কি। আর হেডিং এর এখান থেকে এই যে স্টাইলসগুলো আছে সেই স্টাইলসগুলো থেকে আমরা বিভিন্ন স্টাইল তৈরি করে আর কি হেডিং ইউজ করতে পারবো। যেমন এই যে হেডিংটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় যদি আমরা একটা স্টাইল তৈরি করতে চাই, ক্রিয়েট এ স্টাইল দিয়ে নিউ স্টাইল দিয়ে সেখানে আমরা একটা স্টাইল তৈরি করতে পারবো। এই স্টাইলটা তৈরি করতে হলে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে হবে। কিভাবে? যখন এটা সিলেক্ট করা থাকবে তখন আমি সাপোজ আমার এই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিলাম রোমান, অথবা যেমন এইটা, সরি, এইটা যদি এই স্টাইলটা যদি আমরা ফলো করি বা এই স্টাইলটা যদি ফলো করি, ঠিক আছে, এই যে নতুন যে আমাদের যে ফন্ট ফ্যামিলিগুলো আছে এই ফন্ট ফ্যামিলি থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করলে এটার হেডিং যেই অপশনটা আমাদের অলরেডি অ্যাপ্লাই করা আছে সেটা চেঞ্জ হবে না, জাস্ট একটা নতুন ডিজাইন তৈরি হবে। সো সেক্ষেত্রে আমি যদি এই ডিজাইনটা সেভ করে রাখতে চাই তখন আমার এই অপশন থেকে ক্লিক করে এই যে ক্রিয়েট স্টাইলে চেক করে সেখানে আমার পছন্দ মতো একটা নাম দিব। এই যে ডিজাইনটা আমরা করে রেখেছি পছন্দ মতো একটা নাম যদি আমি সাপোজ দিলাম মাই স্টাইল লিখে ওকে যদি দেই, এই যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা এই যে আমাদের ফার্স্টে দেখতে পারবো যে এখানে কিভাবে দেওয়া আছে ডিজাইনটা। ঠিক আছে। সো যখনই আমি কোনো একটা লেখাতে আমার ডিজাইনটা অ্যাপ্লাই করতে যাব, জাস্ট এই সিম্পলি এখানে ক্লিক করলে এই ডিজাইনটা চলে আসবে। এখান থেকে আমরা দেখলাম কিভাবে হেডিং ইউজ করতে হয়। আবার এখানে আরেকটা জিনিস দেখতেছি আমরা, হেডিং 1 প্রায় সেম জিনিস, জাস্ট এখানে তফাৎটা হচ্ছে আমরা যখন সাব হেডিং ইউজ করি, মানে একটা অধ্যায় বা একটা চ্যাপ্টারের পরে যখন আমরা সাব হেডিং ইউজ করব
মানে ছোট ছোট প্যারাগ্রাফ ইউজ করব, সেটাকে ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করব, একটা চ্যাপ্টারের আন্ডারে আরো 10টা চ্যাপ্টার রাখবো, তারপরে সেকেন্ড চ্যাপ্টারের আন্ডারে আরো 10টা চ্যাপ্টার রাখবো, তখন আর কি হেডিং 2টা ইউজ করা হয়। 2016 ভার্সনে আরো কয়েকটা হেডিং স্টাইল দেওয়া থাকে যেগুলো আর কি পার্মানেন্টলি কয়েক মাল্টিপল হেডিং স্টাইল ইউজ করা যায়। এখানে 2013, যার কারণে এখানে একটু কম আর কি ইউজ করা হয়েছে। আবার এখানে যে আমরা হেডিং এর যে স্টাইলসগুলো দেখতে পারতেছি সবগুলো যদি আমরা ইউজ করি, যে কোনো একটা লেখা সিলেক্ট করে, যেমন এই টাইটেলটা আমরা যদি ক্লিক করি, একটা প্রিভিউ মোড দেখাবে যে ডিজাইনটার কেমন হবে। সেক্ষেত্রে যদি আমরা সাপোজ একটা লেখা লিখি, ডিস্ট্রিবিউশন লিখে, এটা আমি কপি করলাম, সেটা সাপোজ আমি লেখার প্রথমে এখানে আমি পেস্ট করতেছি, এটা সাপোজ আমার হোল ডকুমেন্টের একটা টাইটেল নেম, এই টাইটেলটা আমি এখানে এভাবে সাজাবো। এটা মাঝখানে আমি যদি দিতে চাই মাঝখানে দিলাম, সাইজটা একটু যে এই যে দুইটা অপশন আছে, টেক্সট বা টেক্সট লেটার বা ক্যারেক্টার সাইজ বড় করার জন্য একটা অপশন আছে, ছোট করার জন্য একটা অপশন আছে। আবার এইখান থেকে আমি আমার সাইজ অপশনটায় এই ড্রপ ডাউন মেনু থেকে অ্যাক্সেস করতে পারবো, অথবা যদি আমি এখানে যদি দেখি যে আমি যেটা চাচ্ছি সেটা নাই, যেমন এখানে 72 পর্যন্ত আছে, আমি এটা 80 করতে চাই, তো সেক্ষেত্রে আমি এটা 80 লিখে এন্টার চাপলে সেই স্পেসিফিক যেই সাইজটা আমি এখানে লিখেছি সেটা চলে আসবে। আবার এখান থেকে আমি এই যে সিলেক্ট করা আছে, কিন্তু এখন কিন্তু সিলেক্ট করা নেই, যে সিলেক্ট করা অবস্থায় যদি আমি আমার ফন্ট ফ্যামিলি থেকে আমাদের ডিজায়ার, আমার যেটা পছন্দ ফন্ট ফ্যামিলি, সেটা সিলেক্ট করলে সেই ডিজাইনটা চলে আসবে। ওকে, আচ্ছা। তো আমরা হোম ট্যাব থেকে কিছু কি কি জিনিস শিখলাম, কিভাবে ক্লিপবোর্ড ইউজ করতে হয়, ফন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো কিভাবে ইউজ করতে হয়। এখানে ফন্টের আরও কিছু জিনিস আমরা দেখানো বাকি আছে, সেটা হচ্ছে যেমন আমি এই স্পেসিফিক একটা ছোট লেখাতে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি বোল্ড অপশনটা ক্লিক করে, এটা টেক্সটটা মোটা হয়ে যাচ্ছে, তো বাড়াই, সাইজটা বাড়াই, দেখতে সুবিধা হবে, টেক্সটটা মোটা হয়ে যাচ্ছে। আবার যদি আনসিলেক্ট করি দেন এটা নর্মাল চলে আসবে। যদি আমি হোল এই লেখাটা একটা সেম নাম্বারে যদি দেখাই, এতে দেখে তো সুবিধা হবে যে টেক্সট এই দুইটা লেখা আমি সিলেক্ট করলাম, দুইটা ওয়ার্ড আমি সিলেক্ট করলাম, সেখান থেকে যদি আমি বোর্ড সিলেক্ট করি টেক্সটটা মোটা হবে। তারপরে আবার যদি সিলেক্ট করি তাহলে এটা নর্মাল মোডে চলে আসতেছে। এখানে একটা অপশন আছে ইটালিক, এটা হচ্ছে লেখাটাকে জাস্ট হালকা বাঁকা করে লেখে, সিলেক্ট করলে লেখাটা আর কি ইটালিক ফর্ম, এটাকে ইটালিক যে নিয়ম আছে সেটাকে ইটালিক ফর্ম বলা হয়, হালকা লেখাটা বাঁকা করে লেখা, এটা হালকা বাঁকা হয়ে যাবে। আবার দেন এগেইন সিলেক্ট করলে এটা নর্মাল হয়ে যাবে। আর অবশ্যই যখন আমি সিলেক্ট করব, আমি যেই লেখাটাকে নর্মাল করব সেটা সিলেক্ট করা থাকতে হবে। যদি সিলেক্ট করা না থাকে আমি যতই চাপাচাপি করি কোনো লাভ হবে না। যেমন এখানে সিলেক্ট করা আছে, টেক্সটের ভিতরে কার্সারটা রাখা আছে বিধায় আমি এটা সিলেক্ট করতেছি, সেটা মুভ করতেছে। আই হোপ ইউ ক্যান সি। দেন আমি যদি হোল টেক্সটটাকেই ইটালিক করতে চাই, ইটালিক করে ফেললাম, আবার নর্মাল করতে চাইলে নর্মাল হয়ে যাবে। আবার হোল টেক্সটটাকে যদি আমি একটা ছোট লেখাটাকে আন্ডারলাইন করে লিখতে চাই, আন্ডারলাইন করলে হয়ে যাবে। ঠিক আছে, আন্ডারলাইনের কিছু ডিজাইন এখানে দেওয়া আছে, কোন ডিজাইনে লিখলে আপনার ডকুমেন্টটা দেখতে সুন্দর লাগবে সেটা আপনি স্পেসিফাই করবেন। অথবা আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, সে ক্লায়েন্টের আন্ডারে আপনার কন্টেন্টটা সে কেমনভাবে চাচ্ছে, কত সুন্দরভাবে ডিজাইন করে চাচ্ছে, সেই জিনিসগুলো স্পেসিফাই করে আর কি হোল ডকুমেন্টটা সাজাতে হয়। এখানে আবার আরেকটা জিনিস আছে, মোর আন্ডারলাইন্স লিখলে হয়তো এই নেট থেকে কিছু আন্ডারলাইনের স্টাইল সে নিয়ে আসবে। আবার এখানে আন্ডারলাইনের কালারগুলা, বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে আন্ডারলাইনের কালার অ্যাপ্লাই করা যায়। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারতেছি, আমরা বিভিন্ন ধরনের অফার দেখে থাকি, দারাজ.com ধরি আমরা, দারাজে লেখা থাকে 1200 টাকার প্রোডাক্ট এখন মাত্র 200 টাকা বা 600 টাকা। সো এই জিনিসগুলো যখন আমার একটা প্রাইস ট্যাগ দেওয়া থাকে, সাপোজ আমি এখানে লিখি, ঠিক আছে 1200 যদি আমি লিখি, এই লেখাটাকে আমি এখন দেখাবো আমার ইউজারকে যারা দেখতে আসবে যে আমার 1200 টাকা এখন নাই। সো এই যে একটা ছোট বাটন আছে, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু মানে হচ্ছে প্রত্যেকটা লেখার মাঝখান দিয়ে কেটে দেওয়া। নতুন প্রাইস হচ্ছে আমার 800 টাকা। সো এটা যদি আমার সিলেক্ট করা অবস্থায় থাকে তাহলে কিন্তু আমি যাই লিখি সব স্ট্রাইক থ্রু হয়ে যাবে। আবার যদি আনসিলেক্ট করি এটা নর্মালভাবে চলে আসবে। সো যে কোনো একটা অপশন যদি সিলেক্ট করা থাকে আর সেটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি কোনো কিছু টাইপিং করি, এটা আনাদার অপশন, যে আমি যদি টাইপ করি তাহলে সেটা কিন্তু সেই অবস্থাতেই লেখা চলতে থাকবে, আনলেস আমি সেই অপশনটাকে ডিসিলেক্ট করে দেই।
এখানে আর একটা অপশন আমি দেখতে পারতেছি। সাপোজ আমি এখানে লিখলাম টু লিখলাম, ঠিক আছে। এই লেখাটাকে আমি সিলেক্ট করে যদি এই যে সুপারস্ক্রিপ্ট এটাকে বলা হয়, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অপশন। আমরা অঙ্ক করার সময় দেখি স্কোয়ার লেখে কিভাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আর কি সুপারস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। আর যদি নিচে লিখতে চাই তাহলে এই যে সাবস্ক্রিপ্ট, এটা যদি আমি যখন ক্লিক করব তখন দেখবেন এটা নিচে চলে গেছে। আপনারা কি দেখতে পারতেছেন? আচ্ছা, যদি দেখতে না পারেন, এই যে এখান থেকে আমরা আরেকটা কিছু অপশন এখানে আমার বলা আছে, সেটা হচ্ছে আমরা এই যে তিনটা অপশন দেখতেছি, এটা হচ্ছে ভিউ মোড। এই ভিউ মোডের মাধ্যমে আমরা হোল ডকুমেন্টটাকে বিভিন্নভাবে বিভিন্ন শেপে পড়তে পারবো। এটা হচ্ছে নর্মাল মোড যেটাতে ছিলাম, এটা হচ্ছে ওয়েব ভিউ, ওয়েব লেআউট, ওয়েবে কিভাবে থাকে, একটা ওয়েবসাইটে কিভাবে লেখা থাকে সেই ভিউটা আর কি এখানে অ্যাক্সেস করে দেখায়। সো আমরা নর্মাল মোডে চলে যাই। আর আমরা লেখাটাকে বড় করে দেখার জন্য জাস্ট ডিজাইনটা নর্মাল রেখে আমার লেখাটাকে একটু জুম করে অথবা ছোট করে দেখার জন্য আমরা জুম প্যানেলটা ইউজ করব, ঠিক আছে। অথবা মাউস মাউসের কন্ট্রোল বাটন চেপে আমি যদি মাউসের হোভার আইকন বাটনটা উপর নিচে করি তাহলে আর কি আমার লেখাটা ছোট বড় হয়। ওকে, এখানে এই পুরা যেই নীল রঙের এই বারটা আমরা দেখতে পারতেছি এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে প্রত্যেকটা লেখার হোল ডকুমেন্টের হালকা কিছু স্ট্যাটাস দেওয়া থাকে। যেমন এখানে কয়টা পেজ আমার লেখা হয়েছে সেটা লেখা থাকবে, আমার ওয়ার্ড কয়টা হয়েছে সেই জিনিসটা লেখা থাকবে। আর এখানে তো বললামই যে জুম প্যানেল আর ভিউ মোড এই জিনিসগুলো লেখা থাকে। এখানে আর একটা জিনিস আছে, এটাকে বলা হয় কেস চেঞ্জ। সাপোজ আমি এই লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটা সিলেক্ট করার পরে এখানে যদি আমি কেস চেঞ্জ অপশনগুলো দেখি, কিছু অপশন এখানে দেওয়া আছে। সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইট ইচ ওয়ার্ড, টুগল কেস। এই পাঁচটা জিনিস হচ্ছে। একটা হচ্ছে সেন্টেন্স কেস, যেটা হচ্ছে সেটা নর্মালভাবে আমরা যেটা ইউজ করে থাকি প্রত্যেকটা প্যারাগ্রাফ লেখার আগে বা কোনো সেন্টেন্স লেখার আগে ফুল স্টপ এই জিনিসটা লেখার আগে আমাদের ফার্স্ট যে লেটারটা থাকে সেটা ক্যাপিটাল লেটার থাকে, বাকি কিন্তু সব স্মল লেটার থাকে, তাই না? স্মল লেটার সবগুলো থাকে। যে যখন আমরা একটা প্যারাগ্রাফ সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে কেস চেঞ্জের বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করব, যেমন সেন্টেন্স কেস, এটা আগে থেকেই সেন্টেন্স কেস করা আছে বিধায় এটা কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আর যদি আমরা এটা সিলেক্ট করার পর কেস চেঞ্জের থেকে লোয়ার কেস সিলেক্ট করি, দেখেন সবগুলা লেখা যেটা বড় হাতের ছিল সেগুলো ছোট হয়ে গেছে। আবার আপার কেস লিখলে সবগুলা লেটার বড় হয়ে যাবে। সো স্পেসিফিক যে জিনিসটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, হয় লেটার অথবা প্যারাগ্রাফ অথবা সিঙ্গেল সেন্টেন্স, ওয়ার্ড, প্যারাগ্রাফ, যেটাই আমি সিলেক্ট করি চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করতে হবে আগে। আমার মাউসের লেফট বাটন ক্লিক করে আমি জিনিসটা সিলেক্ট করব, দেন আমার চেঞ্জ থেকে সেই চেঞ্জগুলো অ্যাপ্লাই করব। আবার টুগল কেসটা কি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা যদি সিলেক্ট করি তাহলে এই যে সেন্টেন্সটা সিলেক্ট করে আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটা সিলেক্ট করেছি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে গেছে, বাকি সবগুলা স্মল লেটার, ঠিক আছে। আবার এইটা যদি আমি সিলেক্ট করলাম, এখন আমার এই অবস্থায় আছে, যেমন ফার্স্টের লেটারটা ক্যাপিটাল বাকিগুলা স্মল। এই সিঙ্গেল এই স্পেসিফিক লাইনটা শুধু, অন্যগুলো না, এই যে অন্যগুলো যেরকম সবগুলো বড় হয়ে আছে বা ছোট হয়ে আছে এগুলো না, শুধু স্পেসিফিক এই জিনিসটা সিলেক্ট করে যখন আমি এই কেস চেঞ্জের থেকে টুগল কেসটা সিলেক্ট করব, তখন দেখেন যেগুলো বড় ছিল সেগুলো ছোট হয়ে যাবে, যেগুলো ছোট ছিল সেগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি সিলেক্ট করি সেটা আগের মতো ফিরে যাবে। সেম এই যে এতগুলো লেখা সেটা আছে, সেটা আমি দুইভাবে চেঞ্জ করতে পারি, এক লোয়ার কেস অথবা টুগল কেস। লোয়ার কেস যদি সিলেক্ট করি সব ছোট হয়ে যাবে, আবার আবার আগের মতো করতে হলে তো আমি আন্ডু দিতে পারি। আবার এখান থেকে যদি টুগল ক্লাস সিলেক্ট করি, যেহেতু অ্যাজ এ সবগুলো লেটার বড় করা আছে, টুগল ক্লাস দিলে সবগুলো একসাথে ছোট হয়ে যাবে। সো যে কোনো একটা অপশন নিডস অনুযায়ী যে কোনো জায়গায় স্পেসিফিক পারপাসে স্পেসিফিক অপশনসগুলো ইউজ করতে হয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারতেছি, এটাকে বলা হয় শেডিং, চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট। একটু আগে আমরা দেখেছিলাম টেক্সট হাইলাইটের ব্যাপারটা, এটা দিয়েও টেক্সট হাইলাইট করা যায়।
যেমন আমি যদি এই টেক্সটের লেখাটা সিলেক্ট করি, দেন এটাকে এই ড্রপ ডাউন মেনু থেকে একটা কালার সিলেক্ট করি, সেই কালার অনুযায়ী আর কি জিনিসটা চেঞ্জ হতে থাকবে। কিছুটা এটার মতোই, এখানে কিছু নর্মাল দেওয়া থাকে টেক্সট হাইলাইট কালার জন্য, আর এখানে ডিটেলসে কিছু জিনিস দেওয়া থাকে আর কি। ঠিক আছে, ডিটেলসে অনেকগুলো কালার দেওয়া থাকে, আপনার পছন্দ মতো আপনি মোর কালার অপশন থেকেও আপনি পছন্দ মতো কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করে সেখানে আর কি অ্যাপ্লাই করতে পারবেন আপনার নিজের পছন্দ মতো। আবার যখন আমি কোনো কালার, এটা কালার আমি উঠাতে চাই, আর যদি রিসেন্ট মোমেন্টে থাকি কালার অ্যাপ্লাই করার পরে, তখন আমি এটা আনডু করলে চলে যাবে। আর যদি অনেক পরে অনেক লেখালেখি কাজ করে ফেলছি, তারপরে আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করতে চাই, তখন এই যে নো কালার সিলেক্ট করলে এটা হোলটা সিলেক্ট করে, ঠিক আছে, নো কালার সিলেক্ট করলে কালারটা চলে যাচ্ছে, অথবা আপনি যদি সাদা চান সাদা দিলেই এটা হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আশা করি এখানকার ম্যাক্সিমাম অপশনটা দেখেছি। এখানে আর কোনটা বাকি আছে? আচ্ছা, এটা বাকি আছে, এইটা আর হচ্ছে এইটা বাকি আছে। এইটা যদি আমরা দেখি, একটা সিলেক্ট করলাম লেখা, অথবা একটা হোল লাইন, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে টেক্সট স্টাইল বা লেখা দেখানোর একটা মানে অ্যানিমেটেড স্টাইল বলে এগুলোকে। আউটলাইন, শ্যাডো, বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল। যখন আমরা এই টেক্সট স্টাইলগুলোতে হোভার করব, দেখেন আমাদের লেখাগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যেমন এই যে এটাতে সিলেক্ট করার পরে দেখেন আমার লেখাটার ব্যাকগ্রাউন্ডটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এটা যখন সিলেক্ট করতেছি, দেখেন প্রত্যেকটা লেখার নিচে হালকা একটা শ্যাডো আসছে, খেয়াল করতেছেন? আচ্ছা, এগুলো হচ্ছে টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলগুলো আর কি শেয়ার করা যায়। আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। এই লেখাগুলো আর কি স্টাইল এখান থেকেও চেঞ্জ করা যাবে। সো যখন আমি এই জিনিসগুলো সিলেক্ট করে এরকম টেক্সট অ্যাপ্লাই সিলেক্ট করে চেঞ্জ করতেছি, সো এই জিনিসগুলো আর কি চেঞ্জ হতে থাকবে। আর একটা জিনিস দেখেন, এখানে টেক্সট সিলেক্ট করার আরও কিছু অপশন আছে, স্টাইলিশ সেট। যেমন এটা যদি সিলেক্ট করি, দেখেন প্রত্যেকটা ইচ ওয়ার্ডগুলো ফলো করেন। একটা ওয়ার্ড হোয়েন, এই লেখাটা ফলো করেন। প্রথম দুইটা অক্ষর ক্যাপিটাল লেটার, পরের দুইটা অক্ষর ছোট হাতের। আবার লুকিং খেয়াল করেন, এখানে প্রথম পাঁচটা লেটার বড় হাতের, পরের দুইটা লেটার এনজি, LOOKI, এটা হচ্ছে ক্যাপিটাল, NG এটা হচ্ছে ছোট হাতের। মানে স্পেসিফিক রিজন, স্পেসিফিক প্লেসে, স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টের লেখাগুলো আর কি আপনি চেঞ্জ করতে পারবেন। আরও কিছু ফিগার্স আছে কিভাবে এটা চেঞ্জ করতে হয়, অনেক ধরনের স্টাইল আছে। আপনি যত বাসায় বসে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবেন, সবগুলো আপনি জানতে পারবেন যে আসলে স্টাইল শিটগুলো কিভাবে কোন জায়গায় কোথায় ইউজ করতে হয়। কেমন? ঠিক আছে, এই যে দেখেন বিভিন্ন শ্যাডোরও আবার অনেক ধরনের ডিজাইন আছে প্রত্যেকটা লেখায়। যে আমি এটা সিলেক্ট করা থাকা অবস্থায় যখন আমি এগুলো অপশনগুলো হোভার করতেছি, প্রিভিউ মোড দেখাবে আমি লেখাগুলো কিভাবে শো করবে যখন আমি এটা সেভ করব। সো এটা যখন আমি ক্লিক করব, জাস্ট এটা যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই, যে আমি এখন এই ডিজাইনটা অ্যাপ্লাই করব, তখন কিন্তু অবশ্যই আমি এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে অপশনটা থেকে যাবে। আবার যদি এটা ডিলিট করতে চাই, তখন এই অপশন থেকে আমি নর্মাল, একদম নর্মালে যে যে নর্মালটা আছে সেটা আমি সিলেক্ট করলে এটা চলে আসবে, নর্মাল একদম আউটলাইন। ঠিক আছে, অথবা যে অটোমেটিক, এটা সিলেক্ট করলেও চলে আসে। শ্যাডো তো দরকার নেই আমার, অটোমেটিক সিলেক্ট করলেও এটা চলে যাবে, নর্মালটা সিলেক্ট করলেও চলে যাবে। ঠিক আছে, অথবা এটা যখন আমি একদম কোনো ডিজাইন দেখতেছি খুঁজে পাচ্ছি না, দেন এই যে এই অপশনটা ক্লিক করলেও চলে যায়, একদম বেসিক বেসিক যে টেক্সটটা আছে সেটা চলে আসবে, একদম বেসিক। এটা ক্লিয়ার অল ফরম্যাটিক বলা হয় এই অপশনটাকে। এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী যখন আমি কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করার পরে সেটা রিমুভ করতে পারবো না, সেটাকে নর্মাল অবস্থায় ফিরে আনতে হলে আমার এই যে ক্লিয়ার ফরম্যাটিং এই অপশনটা, ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনটা সিলেক্ট করে ওই স্পেসিফিক জায়গাটাতে সিলেক্ট করে ক্লিক করলে সব ডিজাইন চলে যায়। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে। এই যে আমরা ফাইন্ডের কিছু অপশন কিছুক্ষণ আগে বলেছিলাম, ফাইন্ড অপশন দিয়ে কি করা যায়। ফাইন্ড অপশনে সিলেক্ট করে যখন আমি ডিস্ট্রিবিউশন লেখাটা যখন আমি ফাইন্ড করব, ঠিক আছে, পেজেস হেডিংস যে কোনো একটা জিনিস, পেজেস রেজাল্টসে ক্লিক করে যদি পেস্ট করে আমি সার্চ করি,
গো টুতে ক্লিক করলে সেকশন পেজের ভিতরে, ঠিক আছে, এই যে পেজের ভিতরে যে আমি অপশনগুলো পাবো, ডিস্ট্রিবিউশন লেখাগুলো পাবো, সেগুলো আস্তে আস্তে দেখাবে প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন আছে। এখান থেকে না করে আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে শর্টকাট কির মাধ্যমে প্রত্যেকটা যে কাজগুলা, ম্যাক্সিমাম কাজগুলাই আপনি আর কি প্রত্যেকটা অপশনের মানে সামনে মাউস রাখলে, যেমন এটার কোনো শর্টকাট কি নাই, শর্টকাট কি যদি থাকতো যে ডিক্রিজ ইনডেন্ট লেখাটার পাশে ব্র্যাকেটে তার শর্টকাট কিটা দেওয়া থাকতো, ঠিক আছে। যেমন আমরা দেখি এই যে এই লেখাটা, এই অপশনটা যদি ক্লিক করি, যেখানে এটা এই অপশনটার নাম হচ্ছে অ্যালাইন লেফট, এটার পাশে শর্টকাট কিটা দেওয়া আছে কিবোর্ডের Ctrl+L। এটা ক্লিক করলে যেই লেখাটা আপনি ক্লিক করবেন, যেমন এই সাপোজ এই লেখাটা ক্লিক করার পর এটা সিলেক্ট করার পরে Ctrl+L যদি আমি চাপি, দেন এটা সরি Ctrl+L যদি আমি চাপি তাহলে সেটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি চাপি তাহলে এটা জাস্টিফাই মোড মানে আগের মোডে চলে যাবে, যে মোডে আমার লেখাটা ছিল। আচ্ছা, এখন আমরা এই যে সিলেক্ট এই অপশনটা কিভাবে কাজ করে, সিলেক্ট অল ক্লিক করলে পুরো ডকুমেন্টে যত লেখা আছে সব সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অবজেক্টস, কোনো এই পুরো ডকুমেন্টের ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে, কিছুক্ষণ আগে একটা মাছের ছবি নিয়েছিলাম, সে এটা একটা অবজেক্ট, ওই অবজেক্ট যদি থাকে শুধুমাত্র সেই অবজেক্টটাকে সিলেক্ট করবে। আবার এই যে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং নো ডাটা, এই যে অপশনটা যদি সিলেক্ট করি তাহলে আমি যে জিনিসটা সিলেক্ট করব সেটা হয় হেডিংটা সিলেক্ট হবে অথবা টাইটেল, কোনো ডাটা সিলেক্ট হবে না, ঠিক আছে। শুধুমাত্র সিমিলার ফরম্যাটিংয়ে যে জিনিসগুলো থাকবে সেগুলো সিলেক্ট করবে, অবশ্যই সেটা মাঝে মাঝে বলে দিতে হয়। আবার এখানে সিলেকশন প্যান নামে একটা অপশন আছে, সেটা আমরা দেখি এটা কি কাজ করে। ডিসপ্লে দ্য সিলেকশন প্যান, সি এ লিস্ট অফ অল ইউর অবজেক্টস, মানে এখানে সিলেকশন প্যান ক্লিক করলে আমার যদি কোনো ডকুমেন্টে অবজেক্ট থাকে সেই ডকুমেন্টের অবজেক্টগুলো একটা লিস্ট আকারে দেখাবে। This makes it easier to select objects, change their order and change their visibility. তখন এই অপশনটা সিলেক্ট করার পর যে আমার যে অপশনসগুলো থাকবে, যে অবজেক্টসগুলো থাকবে পুরো ডকুমেন্টের ভিতরে, সেই ডকুমেন্টগুলো একসাথে তার ডিজাইনগুলো চেঞ্জ করার জন্য আর কি এই সিলেকশন প্যানটা ইউজ করা হয়। কয়েকটা ধরনের অবজেক্ট, সাপোজ আমি অবজেক্টগুলো কয়টা নেই, হ্যাঁ একটা অবজেক্ট নেই, এখানে সাপোজ আমি একটা ইনসার্ট ট্যাব থেকে একটা ইলাস্ট্রেশন নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে আরেকটা নিলাম, এই দুটো অবজেক্ট। এটা নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, যখন এই অবজেক্টগুলো আমি নিয়েছি তখন কিন্তু এই যে কনটেক্সচুয়াল ট্যাবটা চলে এসেছে, আমি কিছুক্ষণ আগে এটার কথা বলেছিলাম। যাই হোক, তো এটা থাকবে যতক্ষণ পর্যন্ত অবজেক্টগুলো থাকবে সিলেক্টেড অবস্থায়, তখন সিলেক্টেড অবস্থায় যখন থাকবে কনটেক্সচুয়াল এই ট্যাবটা থাকবে, যখন আনসিলেক্ট করে দিব বাইরে কোনো জায়গায় ক্লিক করে তখন কনটেক্সচুয়াল ট্যাবটা চলে যাবে। সো যখন আমি এই সিলেক্ট অপশন থেকে সিলেকশন প্যান ইউজ করে আমি আমার এই যে ওভাল 3 বা রেক্টেঙ্গল 3 এই যে অবজেক্ট কিন্তু এগুলা, ঠিক আছে, আমরা দেখতে পারতেছি সিলেক্ট করলে অবজেক্টগুলো যে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। যখন আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করব, কন্ট্রোল ধরে দুইটা জিনিস সিলেক্ট করব, কি করব, কন্ট্রোল ধরে দুইটা অপশন সিলেক্ট করব। আবার যদি ডিসিলেক্ট করি তাহলে কন্ট্রোল ধরে ডিসিলেক্ট করব, ঠিক আছে। কন্ট্রোল ধরে সিলেক্ট করার পর দেন আমি এই যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো হয়তো অন্য কোনো কালারে অ্যাপ্লাই করতে পারি, বা এটার ভিতরে পিকচার বসাইতে পারি, কালারগুলো অন্য দিতে পারি, বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করা যাবে, বিভিন্ন ধরনের টেক্সচার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। গ্রাফিক্সের কাজও করা যায় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, তো এই জিনিসগুলো আমি চেঞ্জ করতে পারবো। এরকম বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো আমি যে অবজেক্টগুলো একসাথে নিয়েছি এই ওয়ার্ডের ভিতরে, সেই ওয়ার্ডের ভিতরে সবগুলো অবজেক্ট আর কি আমি একসাথে সিলেক্ট করে ডিজাইনটা চেঞ্জ করে কাজ করতে পারবো। ওকে,
আর এটা সিলেক্ট করা আছে এডিটিং এই মেসেজ বক্সের ভিতরে। এখানে আরো একটা জিনিস আছে, আমরা খেয়াল করছি কিনা, এই ছোট একটা জিনিস, সেটা অবশ্য কোলাপস, এই ফুল রিবনটাকে কোলাপস করে রাখে, জাস্ট ভিতরে ঢুকায় রাখে। ঠিক আছে, আমরা যদি কোনো অপশনটাকে ডাবল ক্লিক করি, সাপোজ বাইরে ক্লিক করলাম, যেমন হোম ট্যাবটা আমার আনার দরকার, ক্লিক করলে চলে আসবে। আর এখানে পিন একটা আইকন থাকবে, পিন আইকন। যদি আমরা এই যে পিন আইকন আছে, পিনটা সিলেক্ট করলে আবার এটা স্থির থাকবে। আর যদি পিন না করা থাকে, প্রত্যেকবার জাস্ট ক্লিক করলে কিছুক্ষণ বাইরে কাজ করার পর সেটা আর কি চেঞ্জ হয়ে যায়। যেমন আমি নাও সিলেক্ট করলাম, নাও এডিটরস, হোম থেকে ক্লিক করার পর এটা কিন্তু চলে যাবে না, এটা থাকবে। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করে এই যে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর বাইরে ক্লিক করলে ওটাও জাস্ট উপরে চলে যাবে। এটা হচ্ছে মানে ইউজ পারপাসে, যে যেভাবে ইউজ করতে ভালোবাসে।